যেটা বলছিলাম সেটা হচ্ছে কমিউনিকেশন। এখন এটা ছাড়াও হচ্ছে আমি ফাইনাল প্ল্যান করলাম। এখন আমার যারা ক্লায়েন্ট না মানে আমার জাত না মানে জেনারেটর আমার না, যে সে সামহাও আমার কাছে আসছে, ওনার কাছে আগে আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমার আমার বুঝতেই পারবো যে হ্যাঁ ভাইয়া দেন না, একটা প্যাকেজ হইলেই হয়। দেন ওনার সাথে কথা বলে যে উনি কেন আপনার কাছে আসছে। অনেক সময় করে কি দুইজন টিমকে নিচ্ছে। আমার সাথে একবার এরকম করছিল। আহ সামহান সামহাও মির্জা রাজন ভাইয়ের সাথে ওনার ওয়াইফ ওয়েডিং এ নিছে, জামাই আমার কাছে আসছে, বুঝছেন? ছেলেটা আবার আমার ফ্রেন্ড। তো সে বলছে কি বউ আচ্ছা, সব ঠিক আচ্ছা। কথা দোস্ত, কিন্তু ওয়েডিং এ তো আমার লাগবে। আমি বলছি যে অন্য টিম থাকলে আমি শুট করব না। এটা একটা রিজন আছে। এটা আমার হুম, ইগো না। এটা আমার ইগো না, এটা আমার সমস্যা না। এটা হচ্ছে আমার সলিউশন। নট ফর মি, ফর অল অফ মানে দ্য ওয়েডিং ফটোগ্রাফার ইন্ডাস্ট্রি। কারণ হচ্ছে একজন হইলে আপনি ফিনান্সিয়ালি বেনিফিটেড হবেন। নাম্বার 1। নাম্বার 2, একজন রাইট। হইলে আপনার ছবি ডেলিভারি নিয়ে আপনার আরেকজনের ছবি ডেলিভারি নিতে চাইবে না। এটা কি জানেন? আজকে আমিন ভাই যদি আমার সাথে ওয়েডিং এ রাইট। থাকে, আমিন ভাইয়ের ছবি হয়তো রেডি হয়ে গেল আমার 5 দিন আগে, বা আমার 5 দিন আগে রেডি হয়ে গেল। আমরা একজন আরেকজনের বাইট করতেছি। লস খাচ্ছি যেকোনো একজন। কেন? আমরা তো ওয়েডিং ফটোগ্রাফার। আমরা কেন লস খাবো? রাইট আমিন ভাই? সো রাইট, আমি রাইট। কিন্তু মানে নিজেরা রাজন ভাই নিজেদের না, ভাগ মারবো কেন? সত্যি কথা। হ্যাঁ, আমি পরে রাজন রাজন ভাই ইন্ডিয়া ছিল। আমি ফোন করে ওকে বললাম যে ওয়েডিংটা আমার ফ্রেন্ডকে আমি বললাম, "ডোন্ট ডু দিস। ওয়েডিং এ ওনার ফটোগ্রাফার ২ জন এক্সট্রা তুমি নিয়ে নাও ওনার প্যাকেজ থেকে। তোমার টাকা সেভ হবে।" দেখেন কি করলাম আমি? ক্লায়েন্টের টাকা সেভ করে দিলাম না আমি? সে যদি আমার একটা অবশ্যই। প্যাকেজ নিত ৳৫০,০০০ পড়তো, আমি রাজন ভাইয়ের ৳২০,০০০ এড করে দিয়েছি। উনি তো যাচ্ছেই। উনার সাথে আরো ২ ঘন্টা এড করে নিল, অথবা উনার ২ জন ফটোগ্রাফার এক্সট্রা নিয়ে নিল ছেলের বাড়ির জন্য। শেষ হয়ে গেল তো। তো উনার কিন্তু বেশি সেল হইলো, আবার আমার কিন্তু অফ থাকলো। কিন্তু ওই দিনটা আমি কিন্তু পাবো। অন্য একজন আমি শুট করে ফেলবো। আমারও ফুল হইলো, রাজন ভাইয়েরও লাভ হুম। হইলো, আমারও লাভ হইলো। আবার হচ্ছে ফটোগ্রাফ আবার ওই ক্লায়েন্টেরও লাভ হইলো, এবং ছবি নিয়ে কোনো টেনশন নাই। রাইট একজনের কাছেই আছে। সেই শুধু ডেলিভারি করতেছে। ভালো, সে তার জন্য ভালো। এবং আরেকটা কথা, আজকে যদি আপনি বাসায় থাকেন, দেখেন যদি অরণি ভাবি রান্না করতেছে, এর মধ্যে আপনি যদি বলেন যে আমি একটু লবণ দেই, হ্যাঁ? আমি একটু ফ্রাই করে দেই আমার মতো করে। কি মানবে? অথবা আপনি আসল বললেন যে যে অরণি মানে তুমি অর্ধেক আসল করবা, আমি অর্ধেক এসেন্সটাকে তো করব। নষ্ট হয়ে যাবে। তাহলে তো ইয়েস, হবে না। ইয়েস। রেসিপি ঠিক থাকবে এসেন্সটা না। নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রাইট। আপনি আজকে যদি আপনি বলেন যে ভাইয়া ফটোশুট আমি ০.৫ ঘন্টা করব, ০.৫ ঘন্টা উনি করবে। এটা তো হইল না। একজনকে কেন বসায় রাখবো আমি? এটা ডিসরেসপেক্ট। প্লাস হচ্ছে আমিও কেন বসে থাকবো? এটাও ডিসরেসপেক্ট। প্লাস হচ্ছে কেন আমি এটাকে মানে একটা ওয়েডিং কি এমন যে ৪ ঘন্টা মানে ২০ ঘন্টা ধরে হচ্ছে, ৪ ঘন্টার একটা শুট বা ৫ ঘন্টার একটা প্রোগ্রাম, এখানে কিন্তু খুব দ্রুত র‍্যাপ আপ করতে হয়। তো ওই ক্লায়েন্টদেরকে বলবেন যে আচ্ছা কি সমস্যা? আপনি এখানে কেন আসছেন? বা আর কেউ আছে কিনা, হ্যাঁ? অথবা আপনার এটা বুঝতে হবে যে ঠিক আছে ফাইন, কোন সমস্যা নাই। আ আসেন আমরা কথা বলি। আমার কোন ধরনের ছবিগুলো আপনার পছন্দ হয়? আগে দেখেন উনি কি পছন্দ করেন। কারণ না হলে দেখা যাবে রাইট। কি, এক তো আপনারা পছন্দ করে না, আপনারা টাইপ বুঝেন না। তখন দেখা যাবে যে ভাইয়া কি ছবি তুলছেন একটু ভাল লাগে নাই। এই তো। তো এই কমিউনিকেশনটা খুব ইম্পোর্টেন্ট বিফোর দ্য ইভেন্ট। আর যখন আমি বলবো এজ এ প্রফেশনাল ডিউরিং ইভেন্ট আপনাকে ইন টাইমে থাকতে হবে। আমার আলহামদুলিল্লাহ আমার 90% বলতে পারেন বা 95% আমার ইন টাইমে থাকা হয়। খুব রেয়ার কেসে যদি অফিস ক্লাব ইভেন্ট পরে উত্তরা থেকে হয়তোবা অনেক সময় দেখা গেছে যে বঙ্গবন্ধুর ওই যে বা একটা ইয়ে হলো না কয়েকদিন আগে, যে মিউজিক ইয়ে হলো যে যে উপলক্ষে ৭ই ১০০ বছর মার্চ, পূর্তি উপলক্ষে, হ্যাঁ, ৭ই সাথে না মার্চ। ওই যে কনসার্ট জয় বাংলা কনসার্ট হলো যে কনসার্ট, জয় বাংলা কনসার্ট। জয় বাংলা কনসার্ট, হ্যাঁ। ওইজন্য আমি সামহাও আটকা গেছিলাম। বিশ্বাস করবেন না আমার শরীর ঘামতেছিল। বিকজ আমার ক্লায়েন্টের ওখানে দেরি হয়ে যাচ্ছিল। পরে বহুত মানে উত্তরা তো পুরা ব্লক। আমরা বহুত কষ্ট করে হুম। ওই দক্ষিণ খান উত্তর খান দিয়ে ঘুরে বসুন্ধরা ঘুরে সব তাও ১ ঘন্টা লেট। তো যাই হোক এটা আমি সবসময় চেষ্টা করি ইন টাইমে থাকার। কখনো যেন ইয়ে না হয়। এটা একটা চেষ্টা করি। আ আ প্লাস হচ্ছে এই কি বলে এটাকে? আ ইন টাইম ক্লায়েন্ট, এবং যে পৌঁছায় আপনি একটা অবশ্যই ফোন দিবেন। আপনি ইন টাইমে পৌঁছাইছেন, বাট ক্লায়েন্টকে আপনি জানান নাই। ভাইয়া আপনি আমাকে জানাবেন না, তাহলে তো আমি আগে রওনা দিতে পারতাম। আমার বাসা তো কাছেই। এরকম কিন্তু অনেক এক্সকিউজ আপনাকে দেখাবে। আপনাকে আপনাকে মানে অনেক ক্লায়েন্ট আছে কিন্তু, হ্যাঁ? পেইং দেওয়ার জন্য। পৌঁছানোর পরপরই আপনি ফোন দিবেন যে, "আপু আমি আছি।" ফোন না ধরলে মেক সিউর you send her a text or groom কে send him a text, হ্যাঁ? এবং দেখেন আশেপাশে ব্রাইড গ্রুম নাই তো কি হইছে? ব্রাইড গ্রুমের বাবা-মা বা চাচা-চাচী কে আছে? ওদের সাথে কমিউনিকেট করেন। কি অবস্থা? কেমন আছেন? আজকে আমরা ওয়েডিং ফটোগ্রাফার আসুন ২ টা ছবি তুলে দিই। হ্যাঁ? অনেকের আছে না ক্যান্ডিড হুম। ছবি তুলবো, তুলেন সমস্যা নাই। বাট আমি যেটা করি সেটা হচ্ছে আমি ওদের সাথে পরিচয়। সো আমি আমার ইমপ্যাক্ট ক্রিয়েট করে দিচ্ছি ওদের মধ্যে। হ্যাঁ? সো কারণ অনেক সময় দেখবেন যে মাতব্বর মামা চাচা থাকে কিছু। উনারা এটাই উনাদের প্যাশন যে আইসা একটু মাতব্বরি করবে।
যে এই ছবি তোলা হচ্ছে না, এটা মানে আমি আবার ওই মাথা ওদেরকে খুব তেলায় রাখি। কারণ শুনেন ভাই, বাঘরে খোঁচায় লাভ নেই। বাঘরে মাথার মধ্যে আদর করে পানি দুধ খাওয়ান, দেখবেন বাঘ নেমে গেছে। এই ধরনের কিছু মামি পাবেন বা ভাবি পাবেন খুব গরম। গরমের জন্য ১০-১৫টা ছবি তুলে দেন, পোর্ট্রেট তুলে খুশি করে দিবেন, দেখবেন গরম আপনার হয়ে গেছে। মানে সরি মানে একদম গরম ঠিক। আপনার আন্ডারে, হ্যাঁ সে কথা শুনতেছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল স্কিল, যেগুলো আমার মনে হয় যে ছোটদের জানা উচিত বা যারা নিউবি তাদের জানা উচিত। আর হচ্ছে টাইমিং বললাম, ইনফর্মিং বললাম, ফার্স্ট ফ্যামিলি বললাম, রিয়েল টাইম এক্সিকিউশন। ও, ক্লায়েন্ট তো বলে দিছে যে এই হবে, অমুক হবে, সমুক হবে, এই লাইটিং থাকবে, যাই ইভেন্টে দেখলেন ফুটটুস, কিচ্ছু অথবা নাই। ক্লায়েন্ট দেরি করে ফেলছে। ডোন্ট প্যানিক, ডোন্ট মানে শাউট, গল্প করেন, ছবি তুলেন। তবে মেক শিওর ছবি তোলার পকেট মানে ছবি তুলতে তুলতে কিছু পিঞ্চ করে দিবেন। ইস আপু, আরেকটু জায়গায় আগে আসতেন, ওই ছবিটা, ইস। তাইলে তাহলে কি হলো জানেন, আপনি অ্যান্টিবডি দিয়ে দিয়েছেন আগে, ওই যে প্রতিশোধক আগে দিয়ে দিলেন। না হলে হবে কি, সে হুম, কিন্তু ভুলে যাবে ভাইয়া, সে কিন্তু ভুলে যাবে উনি দেরি করছে, ওনার এগুলো ছিল না। হ্যাঁ, আপনার প্ল্যান অনুসারে ভাইয়া আমাকে তো ট্রেনের প্ল্যান দিয়েছেন, আমি এমনিও আছে রিক্সা দেওয়ার পরে আমি আসি না টাইম মতো। তাহলে আপনার ছবি ভাইয়া কি ছবি তুলছেন এগুলো, আমি এত টাকা দিয়ে কেন আমি ওনাকে নিলাম, রাইট? সো টাকা দিয়ে রাইট। হোক আর যাই দিয়ে হোক, ছবি তুলতে তুলতে পিঞ্চ করবেন, আর ভিডিওগ্রাফারকে বলবেন একটু রেকর্ড করে রাখিস তো, মানে ফর ইউর ওন সেফটি। আমি খারাপ হয়ে বলতেছি না, বিকজ এটা আমার রাইট, রাইট? আমি ছবি তোলার সময় বলবো, উফ আপু আরেকটু আগে আসলে আউটডোরে কিন্তু এখানে ভালো ছবি তুলতে পারতাম। আপু এই যে ডেকোর শয়টা কিন্তু ভালো ছবি তুলতে পারতাম। ইস, সমস্যা নাই আপু, ছবি সুন্দর আসছে, সমস্যা নেই, ছবি সুন্দর আসছে। ওই যে আপনি কথাটা বললেন, আপু কিন্তু তখন এগ্রি করলো, আর বলেন না ভাইয়া এটা তো হয়ে গেছে, ওই যে ভিডিও রেকর্ডও থাকলো, বলেও রাখলেন, তো ওনার মেন্টালি এক্সপ্রেশন কিন্তু এরকম থাকবে। আবার ডেলিভারি নিতে আগার সময়, আপু ছবি কিন্তু খুব সুন্দর আসছে, কিন্তু আপু আক্ষেপটা কিন্তু রয়েই গেল। তো ক্লায়েন্ট তখন রাইট। কি হবে, আপনার উপর চড়াও হইতে পারবে না। ডোন্ট লেট দেম কি বলবো ম্যানিপুলেট ইউ। আচ্ছা, আর হচ্ছে এখন আরেকটা জিনিস হচ্ছে, ক্লায়েন্ট আসার পরে দেখা গেল যে ক্লায়েন্ট ডেকোর নিয়ে খুব টেন্স, ভাইয়া আমার ডেকোর ভালো হয় নাই, এইগুলো বলছিলাম কি করছে, আমার মানে হইতে পারে 50% ট্রু 50% রং, বাট উনি প্যানিক করে, এটা ওই ব্রাইডদের একটা ওয়ে। আবার গ্রুমও প্যানিক করে কিছু, বা দেখা গেল মেকআপটা পারফেক্ট হয় না, ভাইয়া জুয়েলারিটা হয়নি, জাস্ট হেল্প দেম আউট। বিকজ Yes. ইভেন্ট প্ল্যানার কিন্তু ব্রাইডের সাথে কথা বলতে যাচ্ছে না, কেক যে বানাচ্ছে সে কিন্তু ব্রাইড কে আর কন্ট্রোল করতে যাচ্ছে না, বা ব্রাইডের সাথে ডিরেক্ট টাচ করতে যাচ্ছে না, যে খাবার কেটারিং করতেছে, যে হল, কেউ কিন্তু ব্রাইড গ্রুমের ধারেও ধারে না, ধারবেও না। আর আমাদের পেশাটা এমন হয়ে গেছে যে আমরা কি করতেছি, আমরা কিন্তু ডিরেক্ট টাচে কাজ করতেছি, রাইট? মানে রাইট। সামনাসামনি কথা বলে। সো লেট দেম ফিল কমফোর্টেবল, লেট দেম ফিল দ্যাট ইউ আর অন হার সাইড, অন হিজ সাইড, লাইক এ ব্রাদার, লাইক এ বিগ ব্রাদার অর ছোট ব্রাদার, ডাজন্ট ম্যাটার, বাট লেট দেম ফিল কমফোর্টেবল, যে আপু কোনো সমস্যা নেই, আপু আমি আছি না, আমার ছবিগুলো ভালো লাগতেছে, হ্যাঁ আপু আর কি লাগবে বলুন, বোঝা যাচ্ছে ডেকোর এখানে কিছু সমস্যা না, আপু তাহলে চলেন না চিল ছবি তুলি, হ্যাঁ চলেন তো। এতে দে উইল ফিল কনফিডেন্ট এনাফ টু ওয়ার্ক উইথ ইউ, এন্ড তখন রাইট। আপনি হাসাইতে পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস, যে প্রি ইভেন্টের সময় মিটিংটা মাস্ট করিয়েন বা দেখাটা মাস্ট করেন। ইভেন্টের দিন যদি চেহারাটা দেখেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট দেখা যাবে ফ্রেন্ড ছাড়া বাকি ক্লায়েন্ট কিন্তু স্টিফ হয়ে থাকবে, আপনার সাথে হাসবে না। আজকে যদি আজকে আমার সাথে কোনো একজন ফটোগ্রাফার নিউবি এসে যদি বলে ভাই এরকম, আমি কিন্তু তার সাথে হাসতে পারবো না, আমি কোম্পানিতে ফর্মালি রিলেশনে রাখবো, আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা। কিন্তু আমি যদি তাকে 2 দিন আগে থেকে চিনি, হ্যাঁ আমি একটা ওয়ার্কশপে গেলাম, তার 3 দিন আগে থেকে সে আমাকে নক করছে, ও আচ্ছা ভাই কি অবস্থা, কেমন আছো, আচ্ছা ঠিক আছে দেখা হবে কালকে, তুমি নক করছিলে, আচ্ছা ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু হয়ে যায়, সো এই জিনিসটা করবেন, তাহলে যে পারফেক্ট স্মাইলটা পাবেন, ঠিক আছে? রাইট। আর হচ্ছে পোস্ট ইভেন্ট যেটা বলবো, সেটা হচ্ছে ফাস্টার ডেলিভারি। যতটুকু আর্লি পারেন, উই নো আমরা আমাদের আসলে ক্ষমতা অনেক কম, এবং সম্ভব না ডিসেম্বর জানুয়ারিতে এত ইভেন্ট করে, আমরা এতগুলো শত শত ইভেন্ট করি, এই ইভেন্ট করে এগুলোকে ডেলিভারি করাটাও ডিফিকাল্ট, বিকজ আমি তো সারা বছর তো এত আমার লোড থাকে না, রাইট? সো এটা সব ইন্ডাস্ট্রি, কারণ আমি যদি 20 জন এডিটর রাখি তাহলে হচ্ছে আমার ডিসেম্বর ইন টাইমে থাকবে, বাট আমি তো 20 জন রোজার মাসে বা এই মাসগুলো রাখতে পারবো, আর নাই তো 20 জন এডিটর, রাইট? সো আমরা যেটা এটাকে করি এটাকে চেষ্টা আমি করবো। বলি হুম, এটাকে আমি শুভ বলি হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, আসলে মানবিক দিক থেকে চিন্তা করতে হবে যে আমাদের ইয়েস, একটা মানে আমাদেরও তো আসলে কাজের বাইরে একটা পরিবার আছে, আমাদের একটা হ্যাঁ, জীবন তো আছে, তো সবগুলা তো ব্যালেন্স হ্যাঁ। করতে হবে আমাদেরকে। রাইট। তো ওইটাই আরকি। আর পাশাপাশি আরেকটা জিনিস, যদি লেটও হয় ভাই, ভয় পাওয়ার তো কিছু নাই। মাইরা তো ফেলবে না, কাইটটা তো ফেলবে না। বরঞ্চ কমিউনিকেশন রাখো, লুকায়ে থাইকো না।
ফোন ধরবো না, অ্যাভয়েড করব, তারপরে 1-2 মাস পরে মেসেজ করবো, ডোন্ট ডু দিস। লুজার হবা, মার্কেটের নাম খারাপ হবে। অলওয়েজ গুলি মারতেছে সামনে এসে বুক চিতে গুলিটা পিটে নাও, যে হ্যাঁ দোষ আমার, আপু প্লিজ বুঝার চেষ্টা করেন, আমি তো আপনার ছবিগুলো সুন্দর মতো করে দিতে চাচ্ছি, আমার স্টাইল, আমার তো ছবি আপনার ভালো লাগে, তাহলে আপনি কাইন্ডলি এই কাজটা একটু করেন, আপনি আমাকে 10টা দিন টাইম দেন, আমি মিথ্যা বলবা না। 10 দিন মানে 10 দিন, মেক শিওর 10 দিন, 11 দিন যেন না হয়। হ্যাঁ, বা আপু আমার 20 দিন টাইম লাগবে, কিচ্ছু করার নাই, আমি রিয়েলি সরি, আমি কিছু স্যাম্পলস আপনাকে দিয়ে রাখতেছি, বেশি স্যাম্পল দিলে আবার সমস্যা, ডেলিভারি নিবে না, কিছু দিয়ে রাখতেছি, থামান, ডেলিভারি করে, কিন্তু ফোন ধরবেন, ডোন্ট হাইড এন্ড সে সরি, গিভ এ ফাইনাল ডেট। আর ফর ফিউচার রেফারেন্স, ফিউচার বিজনেস, কিপ এ গুড রিলেশনশিপ উইথ ইউর ক্লায়েন্টস। যেমন আমি খেজুর ব্যবসা করছি, গাড়ির ব্যবসা করছি, আমার ক্লায়েন্টের মাধ্যমে কিন্তু আমি ভালো ব্যবসা করছি। সামনে আমি আরেকটা ব্যবসায় নামতেছি, আপনাদের দোয়ায় মোটামুটি করবো, আমি সবাইকে জানাবো। তো এইসব ক্ষেত্রে কিন্তু এইসব ক্লায়েন্টের সাথে ভালো রিলেশন রাখলে ম্যাক্সিমাম কিন্তু এত টাকা পয়সা দিয়ে যদি একজন মানুষ 30,000 টাকা দিয়ে একটা ফটোগ্রাফি নেয়, সে কিন্তু যথেষ্ট সচ্ছল একজন মানুষ। ওই মানুষের যদি আপনার রিলেশন ভালো থাকে এবং আপনি যদি অ্যাকচুয়ালি ওনার সামনে আপনার একটা ভালো ইমেজ ক্রিয়েট করতে পারেন, দেন আপনি নেক্সট যদি একটা বাদামও বিক্রি করেন, একটা বা কিছু অন্য কিছু একটা বিজনেস সাইড বিজনেস রাখা উচিত, তাহলে হচ্ছে কিন্তু আপনার তারা সাপোর্ট দিবে আপনাকে, রাইট ভাই? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার শুনতে সাথে পাচ্ছি। একদম হ্যাঁ, একমত। আমি আপনার সাথে একদম একমত। আমার কথা মোটামুটি এই পার্ট নিয়ে শেষ। খুবই ইনফরমেটিভ আমি বলবো শুভ, কারণ স্ট্রেট ফরওয়ার্ড আর ইনফরমেটিভ ব্যাপারে আসলে যেটা মানে আমরা একটা ডার্ক সাইড গুলো নিয়ে কখনো আলাপ করি না। তো সবাই আসলে হুম। আউটপুট দেখে মনে করে যে ওই যে যেটা বললাম না, সব সুজলা সুফলা শস্য শ্যামলা, কিন্তু আগে থেকে যদি প্ল্যান করা থাকে তাহলে কিন্তু অনেকটা মানে রিজলভড হয়ে যায় পুরো ব্যাপারগুলো। এবং ওই যে True. একটা যেটা মানে নতুন ফটোগ্রাফারদের মুখে সবসময় একটা কথা শোনা যায় যে ভাই তাদের যে ক্লায়েন্ট গুলা, তাদের হয়তো প্রোগ্রাম গুলাতে অত অত ডিফারেন্ট কোনো কিছু নাই, সেক্ষেত্রে আসলে কি করতে পারে। তো এগুলো না আগে থেকে একটু ক্লিয়ার হয়ে গেলে তখন দুই পক্ষের মধ্যে একটা ব্যালেন্স থাকে, এবং ক্লায়েন্ট এবং সার্ভিস প্রোভাইডার কিন্তু একজন একজনের বন্ধুর মতো। এখানে কোনো শত্রুতা, মানে এখানে কোনো শত্রুতা আমি করা যাবে না, করলে হুম। কিন্তু বিপদ উভয় দিকেই। তো শুভর পয়েন্টের সাথে আমি একদম একমত। খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা চমৎকার সেশন ছিল।
এবং হচ্ছে ওনার সাথে প্রচন্ড পরিমাণে কথা বলা, ওনাকে অফিসে নিয়ে আসা, ছবিগুলো দেখানো, এবং অফিসের খুব বেশি সম্ভব ডেকোরটা ছবি ভিত্তিক হওয়া উচিত। মানে আমি যদি বলি আমাদের অফিস এটা করেই ছবি ভিত্তিক হচ্ছে, যেন ক্লায়েন্ট ঢুকে আমার ছবি দেখে যেন বিমুগ্ধ হয় এবং দেখতে বাধ্য হয়। আমি আমার আমার ছবি স্টাডি এমন করছি যে আপনি ডান ডান পাশে ঘুরবেন ছবি, বাম পাশে ঘুরবেন ছবি, সোজা দেখবেন অ্যাওয়ার্ড। ওয়াই? সো আপনি একটা ইয়েতে চলে আসলেন, কি বলে কি বলে মুডে চলে আসবেন। আপনি যখন একটা এমনি একটা যদি একটা কোনো মিউজিক একটা স্টেডিয়ামে যান, আপনি যদি জীবনে নাও চিল্লান, আপনি কিন্তু হঠাৎ করে চিল্লানো শুরু করবেন, বিকজ আপনার আশেপাশের মুডটা ওইরকম। তো ক্লায়েন্ট যখন আপনার অফিসে এরকম সেটআপ থাকবে যে 10টা ছবি 20টা ছবি খুব ভালো করে দেখাচ্ছেন, বুক রাখছেন, তাকে ছবির জগতে নিয়ে গেলেন, 5 মিনিট কথা বললেন বেশি বেশি, তারপরে হচ্ছে আপনি আস্তে আস্তে করে যখন শুরু করবেন দেখা যাবে যে আপনার কথাগুলো অনেক ইয়ে হবে। আচ্ছা, আর হচ্ছে কর্পোরেটের কথা কি বলছেন আমি বুঝতে পারিনি। রাইট। আরো হ্যালো? একটু সম্পর্ক, হ্যাঁ শুনতে পাচ্ছি সবাই? হুম। জি, জি। একটু সম্পূরক প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে রাসেল আহমেদ, ও কোয়েশ্চেনটা করেছে, ক্লায়েন্ট অনেক সময় বেশি আশা করে কিন্তু জায়গা পরিবেশ সব মিলে দেখা যায় ওখানে ছবি তোলার খুব একটা সুযোগ থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে মফস্বল এলাকায় এরকম হয়। সেক্ষেত্রে এমন ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করা যায় বা কিভাবে ব্যাপারটা সামাল দেয়া যায়? সেক্ষেত্রে আমি যেটা মনে করি, আমি মফস্বলে খুব একটা ছবি তুলতে যাই না, বাট যতটুকু যাই বা যেখানে যাই আমি চেষ্টা করি ওই লোকেশনের আশেপাশে নিশ্চয়ই কোনো সুন্দর জায়গা আছে। আর যেহেতু মফস্বল শহর, ঢাকার মতো জ্যাম নেই, তো আমি কিন্তু তাকে একটু আশেপাশে নিয়ে যেতেই পারি, যেটা সবচেয়ে ভালো করে আমার মনে হয় অভিজিৎ নন্দিতা। আমার রাইট। মনে হয় উনি ওনার থেকে শিখার অনেক কিছু আছে, যে কিভাবে একটা ডিফিকাল্ট সিচুয়েশনও কিভাবে সুন্দর করে বের করে আনা যায়। এবং আমার মনে হয় যে এই কথা বলে নিবেন ক্লায়েন্টের সাথে। আমরা যেটা ইউজুয়ালি বলি যে কুষ্টিয়া হলে ওরকম রেল ব্রিজ বা এরকম এরকম জায়গায় আমরা ছবি তুলবো, হ্যাঁ, বা অমুক জায়গায় আমরা যাবো। এই জিনিসগুলো কিন্তু যদি আমরা আগে থেকে একটু আলাপ করে নেই, হ্যাঁ, আর যদি সম্ভব হয় একটু এক্সট্রা এফোর্ট দেওয়া, যেমন ধরেন আহ এফোর্টটা কেমন, যে ভাইয়া আপু আমি একটা আপনাদের তো আসতেছি ঢাকার বাইরে, আমি একটা আপনাকে আউটডোর শুট করে দেই। হ্যাঁ, রাইট। আউটডোর শুটটা হচ্ছে এমন যে এই প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং, তাহলে কিন্তু ওই ইয়ের অনেকটা ইয়ে পূরণ হয়ে যায়, রাইট? মানে বুঝতে পারছেন আমি কোন পয়েন্টটা বলছি? রাইট। শুভ, একটু আপনার অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের লাইভের প্রথম লিঙ্কটা বা সামহাউ ইলেকট্রিসিটি নেট কানেক্টিভিটির জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। আমরা পার্ট 2 ডেভেলপ করেছি। পার্ট 2টা আপনি যেহেতু শেয়ার করতে চাচ্ছেন, পার্ট 2টা শেয়ার করতে পারেন। পার্ট হ্যাঁ, আমি 2টা শেয়ার অফার। করতে চাচ্ছি। শেয়ারটা কিভাবে করবো বলুন তো? আমি আসলে খুব মানে টেক গাই না। আমি হ্যাঁ, আপনাকে ঋষভ তুমি এটা কি বললা? আমরা আপনাকে ইনবক্সে দিয়ে দিচ্ছি। ইনবক্সে দিয়ে একটু দিচ্ছি ইনবক্সে আমি আপনাকে। শেয়ার করবো। আমি একটু শেয়ার করতে চাই। আচ্ছা, হ্যাঁ, ইন দ্য অবশ্যই। মিনটাইম একটা জিনিস বলি, আমরা যেহেতু ইন্টারেক্টিভ সেশন করছি, আমিন আমাদের এখানে কনফারেন্সে সরাসরি হাত তুলে রেখেছেন শাহরুখ এবং তারেক আহমেদ। আমরা একজন একজন করে নেই। শাহরুখকে নেই, তাহলে আগে অবশ্যই, আচ্ছা, ওই অবশ্যই। লিংকটা কিন্তু আমাকে দেন। আমি একটু শেয়ার করে নিই আগে। আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ, শাহরুখ। ভাইয়া গুড আফটারনুন, কেমন আছেন শুভ ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। কি অবস্থা বলেন? আচ্ছা ভাই, যেহেতু আপনি ভাই কমিউনিকেশন নিয়ে কথা বলতেছেন, তো আমি জানি না জি, কতটা এলিভেরেন্ট হবে প্রশ্নটা করা, বাট আমি একটা মফস্বল শহরে কাজ করি আর কি। তো জি, আমাদের শহরে ধরেন প্রায় ৮-১০ জন আমরা ফটোগ্রাফার আছি, যারা প্রত্যেকেই সিঙ্গেল হ্যান্ডি কাজ করি আমরা, মানে একা বা জি, দুইজন, আমার একজন ফ্রেন্ডকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে। তো জি। ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমাদের ছোট্ট একটা শহর হওয়ার পরেও আমাদের প্রাইসিং নিয়ে খুব ঝামেলা। হুম, এখানে ক্লায়েন্ট ধরেন আমার সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে ৭,০০০ টাকা আমার হুম, শহর অনুযায়ী মোটামুটি। তো দেখা হুম, গেছে যে আমি ৭,০০০ টাকা চাইছি, একদম ক্লায়েন্ট মুখের উপর বলতেছে যে ভাইয়া ওনার কাছে তো এত টাকায় আর কি উনি রেগুলার কাজ করে। তো ডেফিনেটলি সেই হুম, মুহূর্তে কিন্তু আমার এটা বলা ছাড়া ওয়ে নাই যে ঠিক আছে ভাই আপনি তাহলে ওনার কাছেই যান। তো হুম, দেখা যাচ্ছে যে সে আবার আমাদের থেকে সিনিয়র বা এরকম ব্যাপারগুলো ঘটতেছে প্রতিনিয়ত। তো হুম, প্রাইসটা নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে আসতেছে যে আসলে কাজ করা পসিবল না। আর হুম। উনি যে ওনার কাজ ধরে রাখতেছে ব্যাপারটা তাও হচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে আমরা বাদবাকি যে ফটোগ্রাফাররা আছে তারা কি করতে পারি? হুম।
এই ক্ষেত্রে আমার মনে হয় একটু সবাই যদি কমিউনিকেশন করি একজন আরেকজনের সাথে যে ইস্যু গুলো নিয়ে আলাপ করার জন্য যে ভাই একদিন আসেন, যেমন এখন তো আসলে রোজার মাস, এখন তো আসলে আর প্লাস করোনা ভাইরাসের জন্য আমরা লকডাউনে আছি, বাট লকডাউনের পর যদি একটু সবাই একটা চা চক্র করতে পারো যে আসেন আমরা একটু আড্ডা আড্ডা দিই, কথা বলি, আমরা একটু একটু আলাপ করি যে ভাই আমাদের ইন্ডাস্ট্রিটা কোথায় যাচ্ছে, হ্যাঁ, এরকম করে যদি তোমরা 4-5 জন একজোট হতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় না খুব একটা ডিফিকাল্ট হয়ে হবে এই যে এই জিনিসটাকে ট্যাকেল দেওয়ার জন্য। পাশাপাশি কিছু ক্লায়েন্ট কিন্তু সবসময় ভাই এরকম থাকবেই যারা প্রাইস নিয়ে এই কথাগুলো বলবে, হ্যাঁ? যে ভাই অমুকের কাছে এরকম প্রাইস পাইছি, অমুকের কাছে ওরকম প্রাইস পাইছি। তো ওনাকে বুঝাও যে আপনি সেটা যদি অমুকের ছবি পছন্দ করেনি, হ্যাঁ? যদি পছন্দই করে থাকেন তাহলে অমুককে নেন। বাট আপনি যেহেতু আমার কাছে এসছেন, আমার মনে হয় যে আপনি আমার কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন। এবং শুধু ব্যাপারটা তো শুধু ছবির না, ব্যাপারটা সার্ভিসেরও ব্যাপার আছে। আমার কোম্পানি এই যে বললাম অফিস থাকাটা খুব জরুরি। অফিস থাকাটা একটা জরুরি। অফিস থাকলে কিন্তু সেক্ষেত্রে অনেকটুকু সমস্যার সমাধান হয় বা ভ্যালু দেয়। আমি জানি না তোমাদের কি অফিস আছে কিনা? আহ না, এক্ষেত্রে ভাই আসলে আমার মানে আমার নিজেরও কোনো অফিস আমি নেই। বলবো কাইন্ডলি ভাঙা হোক, চোরা হোক, একটা রুম নাও যে রুমে ১০ টা ছবি বা হ্যাঁ, ৫ টা এটা ছবি রাখবা, একটা চেয়ার টেবিল আমি থাকবে। বুঝতে হ্যাঁ? পারছি, করে ফেলবো। ভাই আরেকটু কথা, আপনি যেটা বললেন জি, যে চা চক্র বা এরকম একটা সিচুয়েশন, তো আমরা জি। সামহাও একটা এনভায়রনমেন্ট তৈরি করছিলাম, হ্যাঁ, একটা মানে মোটামুটি সবাই বসছিলাম, গল্প টল্পের ছলেই। তো এখানে কথাটা উঠে আসছে, আসলে প্যাকেজের দামটা কিন্তু লেখা আছে ঠিকই, ধরেন সবারই তো একটা পেজ আছে, পেজে তো হচ্ছে আমাদের একটা লিংক থাকে প্যাকেজের, সেটা ঠিকই আছে, বাট ওইখান থেকে না কমায় রাখে। এখন ভিতরে যদি এত কমায়, এন্ড অফ দা ডে আমরা কিন্তু জানতে পারি যে কোন ক্লায়েন্টের হ্যাঁ, টাকা এটা নিয়ে কাজ এটা করবে, সে কিন্তু আপ এটা আসলে কখনোই থামাইতে পারবা না। যেমন গরুর মাংস যদি বলো, গরুর মাংসের কেজি ৬৩৫ টাকা আছে, ৬৫০ টাকাতেও আছে। প্যারাগন আমি এই যে একটু আগে অর্ডার মাত্র উঠলাম যে ওরা আমাকে চিকেন দিয়ে গেল। মুরগি একটা ৩৫০ টাকা, কেউ আছে আবার বাজারে ২৫০ টাকা বিক্রি করে। এখন তোমাকে সেই মানুষের কাছে তাহলে পৌঁছাইতে হবে যে তোমাকে ভালো ভ্যালু দিয়ে তোমার পেমেন্ট করে তোমাকে নিতে পারে। ওই মানুষের কাছে তোমার পৌঁছাইতে হবে। এটা আরেকটা ভালো ওয়ে। মানে আমাকে ওই কমিউনিটির মধ্যে রিচ করতে হবে যারা আসলে এই প্রাইসে এবং যারা কোয়ালিটি বুঝে। দেখো বাজারে কি ভাইয়া চিপস নাই? আমি যদি বলি যে সান চিপস আছে না? হ্যাঁ আবার লেসও আছে। আবার প্রিঙ্গলসও আছে, রাইট? প্রাইস ভ্যারি করতেছে। একই জিনিসের মূল্য কম বেশি আছে। আমরা বুঝতে চাই না যে ওইদিন আমি একটা somehow একটা জায়গায় দেখলাম যে এই প্রোডাক্টটার দামটা তো বেশি। একই তো ভাই, এটা পুরান ঢাকায় ওইখানে এই যে ঢাকাইয়া চিজ এটা আরো কমে পাওয়া যায়। ৫০০ আধা কেজি পাওয়া যায় ৪০০ টাকায়। বাট এটা যে একটা হাইজিনিক ওয়েতে হচ্ছে না, এটা যে একটা সুন্দর প্যাকেজিং এ হচ্ছে না, এটার যে হয়তোবা অ্যান্টিবায়োটিক দুধের মধ্যে আছে, এগুলো তো কেউ বুঝতেছে না। সেম জিনিস যে এই ফটোগ্রাফি যে আমরা দিচ্ছি, আমরা টাকা নিয়ে ইন টাইমে ফটোগ্রাফি দিব বা নতুন নতুন ছবি দেওয়ার চেষ্টা করবো, আমার ছবির কোয়ালিটি ভালো অথবা আমার কমিউনিকেশন ভালো, হ্যাঁ, এইসব জিনিস তো সবাই বুঝার ক্ষমতা রাখে না, কারণ অনেকেরাই চায় সস্তায়। মফস্বল শহর বলবে না, কিন্তু ঢাকাতেও কিন্তু এরকম আছে ভাই। যদি আমি ভুল না করি, তো আমার মনে হয় এখানে অনেক ঢাকার ফটোগ্রাফার আছে যারা জানে যে এরকম ১০-১৫ হাজার এটা কিন্তু ভাইয়া আজীবন থাকবে। এই জিনিসটা কিন্তু তুমি সরাতে পারবে না। বাট হোয়াট ইউ ক্যান ডু, ট্রাই টু গেট নিউয়ার ক্লায়েন্ট বেস, যেখানে তুমি যে তোমার কদরটা পাবা। গুণীর কদর কিন্তু সবাই করতে পারে না। এটা মাথায় রাখবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাহরুখ। আপনি সাথে থাকুন আমাদের সাথে। তারেককে ডেকে নিচ্ছি। তারেক, থ্যাংক ইউ ভাই। তারেক আহমেদ শুনতে পাচ্ছেন? আসছি দোলনের কাছে। দোলন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ ভাই, কি ওয়ালাইকুম এটা অবস্থা? কি আসসালাম। এটা কি ওই যে সেই ক্রিয়েটিভ মাইন্ড শাহজালাল ইউনিভার্সিটি? আমি একদম বিগ হ্যালো। ফ্যান অফ দোস। তরুণের কাজ আমার অনেক ভালো লাগে। আর আমার সিনিয়র না জুনিয়র, আমি জুনিয়রই মনে করছি, রাইট? আমরা 2008 ব্যাচ। ও তাহলে সেম ব্যাচ। হ্যাঁ, সেম আমরা না? আমরা একই ব্যাচ। 0608, হ্যাঁ, সেম ব্যাচই তো। 0608। হ্যাঁ, হ্যাঁ, সেম ব্যাচ। কি অবস্থা বলো? এই তো ভাই, যে জন্য আসলে আমরা তো মানে খুবই ভালো লাগতেছে শুনে। তাও আর একটা কোশ্চেন মাথায় যেটা আসলো সবার জন্য বললাম যে আমরা আসলে প্রত্যেকটা টিমই নিজেদেরকে এক একভাবে ম্যানেজ করি। হ্যাঁ, একটা হচ্ছে হুম, ক্লায়েন্টের দিক থেকে, আর একটা নিজেদের আমাদের কোম্পানিটাকে। তো হুম, মানে আপনি আপনার ওই জিনিসটা কিভাবে ম্যানেজ করেন? আমি এভাবে বলতে চাচ্ছি যে একজন ক্লায়েন্ট এসে
শুরু হুম। থেকে, যেমন সে আসলো, কথা বললেন, তারপরে আপনি এগ্রিমেন্ট পেপারে কি করলেন বা তাকে হচ্ছে বললেন ঠিক আছে আপনি এখন ডান, দেন আপনার হুম। প্রসেসটা শুরু হয়, ইভেন্টে যান, ইভেন্ট থেকে এসে তারপরে হয়তো ফটোগ্রাফাররা ছবি আনে, সিনেমাটোগ্রাফার আনে। তো এই প্রসেসটা যদি আমাদেরকে অল্প ভাষায় বলতেন যে আপনারা কিভাবে মেনটেন করেন। হ্যাঁ, যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা শেষ হলো, দেন একটা প্রসেস হুম। শেষ হলো, দেন আবার আমাদের ভেতর ব্যাকগ্রাউন্ডের যে প্রসেসটা সেটা কি হলো, হুম। যে ডেলিভারি যারা আছে তারা কি আলাদা আলাদা কিনা, মানে জাস্ট একটা ইভেন্ট শুরু থেকে শেষের একটা ছোট ভাষার প্রসেস আর কি। আহ পুরাটা তো বলতে পারবো না, মানে 50% বলি আর কি। একদম, হ্যাঁ, একদম ইয়া করে আর কি, যে তো লাস্টে ফার্স্টে যেমন হচ্ছে যে ফটোগ্রাফার আমাদের ছবি নিয়ে ক্লায়েন্ট আসে, মিটিং হয়। সিনেমাটোগ্রাফার কিভাবে আসে। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের ক্লায়েন্ট সবার হ্যাঁ, প্রথমে আমরা যেটা করি যে আমাদের ক্লায়েন্ট মিটিং হয়। চেষ্টা করি নিজে পার্সোনালি মিটিংটা অ্যারেঞ্জ মানে অ্যাটেন্ড করার জন্য। তাদের ওই যে যেটা বলছিলাম আমার এই একটু আগে যে কমিউনিকেশন পার্টে যে তাদেরকে তাদের মানে তাদের আগে ঠিক করে যে ওনারা কোন বেইজে ওনারা কি করছেন, ওনাদের আসলে চয়েস কি এবং কতটুকু প্রয়োজন। যেন কম না হয় বেশি না হয়। এগুলা করার পরে বুকিং হয়। আমাদের একটা সার্টেন সফটওয়্যার আছে। যে সফটওয়্যার থ্রুতে আমরা সবকিছু বা আমরা মানে মেইনটেইন করি। হ্যাঁ? আমাদের বুকিংটা আমরা মেইনটেইন করি। যেন কোনো ভুল না হয়। অনেকেরা Google ক্যালেন্ডার ইউজ করে, বাট আমরা নিজেরা একটা সফটওয়্যার 2013 সাল থেকে এটা আমি ইউজ করি। 2012 সালে আমাদের জন্ম। 2013 মাঝামাঝি বা শেষের দিকে আমরা প্রোডাকশন এ যাই। ওই সফটওয়্যার দিয়ে আমরা সবগুলো ক্লায়েন্টের বুকিং রাখি। যেন কোনো ভুল না হয়। আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার আছে। যে ক্যালেন্ডার প্রত্যেকটা ক্লায়েন্টের সবকিছু আমরা থাকে, যে কারণ আমাদের কিন্তু অনেক রকম প্যাকেজেস। রাফি, আমি, নাফিস, ইমরান, এখন নতুন জয়েন করছে রিফাত সাখাওয়াত, ইরশাদ আমিন। তো প্রত্যেকে কিন্তু আলাদা, আলাদা প্যাকেজ, কমপ্লেক্স। তো এই জিনিসগুলো আমরা সফটওয়্যারে খুব ইজিলি আমরা মেইনটেইন করি। হ্যাঁ? তো বুকিং হয়ে গেল এবং পেমেন্টটাও সফটওয়্যারে রাখি। আমাদের এই সফটওয়্যারটা আমাদেরকে অনেক হেল্প করে যে কোন ক্লায়েন্ট টাকা দিচ্ছেন না বা ওনার ফাইল রেডি হয় নাই কেন, বা আছে না যে আমরা বলি 30 দিনে ফাইল ডেলিভারি, তো মনিটর হচ্ছে কিন্তু অনেক ধরো ডিসেম্বরে কিন্তু আমরা প্রায় 239 টা ইভেন্ট করছি, 47 টা ইভেন্ট করছি, জানুয়ারিতে করছি 200 টা। এই এত সংখ্যক ইভেন্ট গুলো কিন্তু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা প্রসেস করি, ট্র্যাক রাখি। দেন পেমেন্ট হলো, মেক শিওর করি ইভেন্টে যাওয়ার আগে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মেক শিওর করি ইভেন্টে যাওয়ার আগে তারা 50% অ্যাডভান্স মাস্ট পে করছে। এটা আমার বাপও যদি হয় আমি সেখানে কোনো ছাড় দিই। আমি আমি এটা আমি আমার অফিস এমপ্লয়িকেও বলি। আনটিল আনলেস এটা ফ্রি মানে ফ্রি, হ্যাঁ ঠিক আছে টাকা নিব না, কথার কথা যদি বলতেছি তাহলে নিব না। কিন্তু টাকা যদি একটা কমিটমেন্ট থাকে যে এটা 100 টাকার ডিল, আপনাকে 50 টাকা আগে আমাকে পে করতে হবে, অর এলস আমার ফটোগ্রাফার যাবে না। এটা আমাদের রুলস, আপনি কিছু মাইন্ড করেন না। এটা আমরা বলি, ধরুন বুঝতে পারছো? সো এতে হয় কি, তুমি একটা কমান্ডিং পজিশনে চলে আসলে এবং অ্যাকচুয়ালি অনেকেরা ঘাটায়, ম্যাক্সিমাম ক্লায়েন্ট ঘাটায় না, কিন্তু অনেকেরা ঘাটায়, তখন লসের মুখে পড়তে হয়। আর আমরা রিসেন্টলি চিন্তা করতেছি আমরা 75% অ্যাডভান্সে চলে যাব। সবাই যদি যেতে পারে খুবই ভালো হয়। এতে ইন্ডাস্ট্রি ভালো হবে। দেন অ্যাডভান্স করলো। অ্যাডভান্স করার পরে আমরা আবার ওনার সাথে আলাপ করি। ওনাকে মানি রিসিট পাঠাই যে হ্যাঁ, আপনার টাকাটা পেয়েছি আমরা। আইদার উনি ক্যাশ পে করলে মানি রিসিট নিয়ে যায়, ব্যাংক পে করলে উনি ব্যাংকের মাধ্যমে ওনাকে আমরা আবার একটা মানি রিসিট একদিন পরে দেই। দেন ইভেন্টে যাওয়ার আগে আমরা আমরা ওনার সাথে সকালবেলা বা দুপুরবেলা কমিউনিকেট করি। ওনার কোনো পার্সোনাল কোনো কাস্টমাইজেশন আছে কিনা বা টাইমিংটা সব ঠিকঠাক আছে কিনা। মিটিং ঠিক করছিল ৬ টার দিকে আমি যাব। এখন ৬ টায় আছি কিনা, তাহলে আমি সেইভাবে রওনা দিব। হ্যাঁ? যদি বলে না ভাই এটা সম্ভব না, তাহলে আমার তো আসলে দেরি হচ্ছে বা একটু আগে চাচ্ছিলাম, আমার মেকআপ শেষ হয়ে যাবে, তাহলে আমরা আগেই রওনা দিয়ে দেই একটু। টাইমটা অ্যাডজাস্ট করে। দেন ইভেন্টে গেলাম, ছবি তোলা হলো। আমাদের ফটোগ্রাফার সব ইন হাউস, মানে আমাদের ফটোগ্রাফার একদম পারতপক্ষে খুব সুপার পিক ছাড়া আমরা বাইরের কোনো ফটোগ্রাফার আসলে নেই না। মানে আমাদের নিজস্ব ফটোগ্রাফার ছাড়া যারা আমার সোলজার, যারা আমার মেইন পাওয়ার শক্তি, ওদেরকে আমরা অলওয়েজ ফিক্স রাখি। ওই ফটোগ্রাফারদের ছবিগুলো ওরা নিয়ে আসে। নিয়ে আসার পরে ওরা ছবিগুলো নিজের কাছে ব্যাকআপ রাখে এবং এট লিস্ট ৩ জায়গায় ওরা ব্যাকআপ রাখতে হয়। ২ জায়গায় তো সরি এট লিস্ট ২ জায়গায় এবং ৩ জায়গায় হলে আরো ভালো। ৩ টা ডিফারেন্ট ড্রাইভে আমরা রাখি এবং চেষ্টা করছি গুগল ড্রাইভে এখন আমরা রাখার জন্য। ফটোগ্রাফাররা পার্সোনালি করে, তাহলে সেফটি থাকে ফাইলের। আমাদের সাথে ড্রিমইভার আমরা মানি, আমাদের সাথে একবার এরকম একটা ইস্যু হয়েছিল। আমাদের ফটোগ্রাফার সামহাউ সে স্বইচ্ছায় না, থার্ড ফটোগ্রাফার একটা কার্ড তার ড্যামেজ হয়ে গেছিল, সে আমাদের কাছে লুকাইছিল, লাস্ট মোমেন্ট আমরা জানছি। তো এইসব ইস্যুগুলো আমরা সলভ করছি এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো জায়গায় আছি। তো এই কি কি ছবি তুলে, কয়টা ছবি তুলে আমার ফটোগ্রাফার ভেন্যু থেকে আমরা জানতে পারি যে ওর এতগুলো ছবি আছে, ওর এতগুলো ছবি আছে, এই টা ব্যাকআপ সে রাখছে কিনা। আমার পরের দিন আমার ম্যানেজার আবার সেটা খোঁজ নেয় এবং সে চেক করে এবং তার ৩ দিনের মাথায় আমার কাছে আবার ব্যাকআপ আসতে হবে ছবিগুলো আমার অফিসে। তো তাহলে এটা অ্যাকচুয়ালি থার্ড ব্যাকআপ ক্রিয়েট হয়ে গেল। দেন
আমাদের সিনেমাটোগ্রাফার যে টিম থাকে, সিনেমাটোগ্রাফার আমরা মাঝে মধ্যে বাইরে থেকে হায়ার করি প্রয়োজন পড়লে। ইউজুয়ালি আমাদের 12-13 জন ইন হাউস আছে সিনেমাটোগ্রাফার। ওদের পরে যদি লাগে তখন আমরা সিনেমাটোগ্রাফার বাইরে থেকে নিই। ওরাও ঠিক একইভাবে যারা ইন হাউস সিনেমাটোগ্রাফার তারা দিনেটা দিনে ব্যাকআপ রেখে ফেলি। আর যারা ইন হাউস না, যারা বাইরে থেকে আসে 2-1 জন, ওদেরটা আমরা 1 দিন বা 2 দিনের মধ্যেই ব্যাকআপটা নিয়ে ফেলি। 3 জায়গায় ব্যাকআপ। এবং ওগুলোকে পারফেক্টলি সর্টিং করা হয়। আমাদের কিন্তু প্রত্যেকটা ইভেন্টের আইডি আছে, প্রত্যেকটা অর্ডারের আইডি আছে, ক্লায়েন্টের আইডি আছে। আইডি অনুসারে আমরা সর্টিং করি, প্যাকেজ অনুসারে সর্টিং করি। দেন এটা আমাদের চলে যায় হচ্ছে আস্তে আস্তে করে ফটো ডিপার্টমেন্ট, ফটো হেড যে থাকে, ফটো ডিপার্টমেন্ট ম্যানেজার, সে ছবিগুলো এডিটিং করা শুরু করে সিরিয়ালি। যদি কোনো রিকোয়েস্ট থাকে বা আর্জেন্সি থাকে তখন মাঝে মধ্যে 2-1টা সিরিয়াল ব্রেক করা হয়, এছাড়া সিরিয়াল ব্রেক করি না। আর পাশাপাশি আমরা আমাদের প্রায় 9 জন 10 জন 9 জন 9 জন সিনেমাটোগ্রাফার, সরি, সিন এডিটর আছে, 9 জন ভিডিও এডিটর আছে, যাদেরকে আমরা কাজ ডিস্ট্রিবিউট করে দিই। ওদের মধ্যেও আবার এ গ্রেড বি গ্রেড আমরা আছে, কারণ সবাই তো আর এক্সপার্ট না। দেখা গেল যে কেউ নতুন ভালো কাজ করছে, আবার কেউ এক্সপার্ট। হ্যাঁ, তো ওদেরকে আমরা ওভাবে করেই রাখি এবং ওই ফাইলগুলো ওদের কাছে ডিস্ট্রিবিউট হয় কোয়ালিটি অনুসারে। বড় প্যাকেজ যখন হয় তখন অবশ্যই একজন এক্সপার্ট সেটা ডিল করে। এবং যখন দেখা যায় কোন একটা ভিডিও, যেটা আমার ভালো প্যাকেজের, যেটা আমি স্টোরি টেলিং প্যাকেজের, বা যেটা আমি নিজে মনিটর করা উচিত প্যাকেজ অনুসারে, সেখানে আমি নিজে বসে ভিডিওটা একবার দেখার চেষ্টা করি বা দুবার দেখার চেষ্টা করি, গাইডলাইন দিই যে কিভাবে কি করা। তো এইভাবে করে আমাদের ফাইলগুলো রেডি হয়ে আবার ঠিক উল্টা যায়, মানে যেভাবে র থেকে চলে গেল ফটো ডিপার্টমেন্ট, ভিডিও ডিপার্টমেন্ট, আবার ভিডিও থেকে ওগুলো আবার ডেলিভারি ডিপার্টমেন্টে চলে যায় অটোমেটিক। সফটওয়্যার থেকে আমরা সেই ইনফরমেশন গুলো নিয়ে আমার ভিডিও ম্যানেজার সেই ফাইলগুলো আবার একসাথে করে, কম্বাইন করে আর কি, করে ক্লায়েন্টকে আবার আমরা ফোন দিই। তো ইউজুয়ালি আমি বলবো ক্লায়েন্টকে রেডি হওয়ার 7 দিন আগে বা 5 দিন আগে ফোন দেওয়াটা ভালো, তাহলে ওনারা প্রিপারেশন টাইম পায় ডেলিভারি কালেকশন করার জন্য। আর এই তো। আর আমরা ইউজুয়ালি আগে ডেলিভারি করতাম হচ্ছে ডিভিডি তে, কারণ আমার পেন ড্রাইভের প্রতি আমার একটা অ্যালার্জি ছিল যে পেন ড্রাইভ অথবা ভাইরাস হয়। আসলে আমি টেক গাই না, আমি শুনে হাসছে, বাট আমি আসলে এত টেক বুঝি না। তো আমি মনে করছি যে পেন ড্রাইভ ভাইরাস খেয়ে ফেলে আবার প্যারা না আমাদের জন্য, যে সে ল্যাপটপে লাগাইলো, ফাইল নাই। তো পরবর্তীতে দেখলাম যে এখন তো আসলে পেন ড্রাইভ খুব হয়ে গেছে। সো আমরা আমাদের নিজস্ব পেন ড্রাইভ, আমার মনে হয় সবাই দেখতে পাইছেন, আমরা চায়না থেকে একটা পেন ড্রাইভ আমরা বানায় আনছি, খুব সুন্দর করে বক্স, উডেন বক্স, এবং বাংলাদেশ থেকে অনেক সস্তা। কারো যদি হেল্প লাগে আমাকে বলেন, আমি ট্রাই করব সাহায্য করার জন্য। বাংলাদেশ থেকে পেন ড্রাইভ থেকে অনেক সস্তা, মানে আমরা খুব ভালো কোয়ালিটির কয়েকটা, আমরা প্রায় কত 1000 না 1200 মতো পেন ড্রাইভ আনিয়ে আসছি। ওই পেন ড্রাইভ দিয়ে আমরা ফাইলগুলো ডেলিভারি করে দিচ্ছি। এই হচ্ছে কাহিনী। তবে ডেলিভারি করার আগে হচ্ছে শর্ত, পেমেন্ট অবশ্যই করতে হবে। এটা যদি আমার বাবাও ক্লায়েন্ট হয়, আমার চাচাও ক্লায়েন্ট হয়, আমার শ্বশুরও ক্লায়েন্ট হয়, আমার ভাই বোনও ক্লায়েন্ট হয়, ডাজন্ট ম্যাটার। অফিসের জায়গায় চলবে, আগে পেমেন্ট তারপরে। আর যদি এবং ইভেন্ট হওয়ার আগে এটা ঠিক করতে হবে, এটা আমার কি ফুল পেড ক্লায়েন্ট, বা ওনার সাথে ডিসকাউন্টের কথা হয়েছে যে হ্যাঁ 2 লাখ টাকা, তার মধ্যে 5,000 টাকা ডিসকাউন্ট আগেই দিয়ে শেষ করতে হবে। পরে কোনো কথা নাই ভাই, ইভেন্টের আগে আমি সব জানবো, ইভেন্টের পরে সব পেমেন্টের কাজ বুঝে নেবেন। আর সমস্যা হলে অবশ্যই জানাবেন। এই হচ্ছে আমাদের প্রসেস। থ্যাংক ইউ শুভ। আমরা এক্সপেক্ট করছি আপনার শ্বশুর যাতে আপনাকে ডিল না করেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে সবাই তো আমরা একটু ডিফারেন্ট ভাবে হ্যান্ডেল করি, কিন্তু মানে শুভ ভাইটা আসলেই অনেক এতদিন ধরে কাজ করে অনেক বেশি, মানে অনেক এক্সপার্ট অ্যান্সার ছিল। আর আরেকটা জিনিস আমি সবাইকে বলি, তো আমি এইখানে যেহেতু সুযোগ পেয়েছি সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে যে প্রথম দিকে তপু ভাই, মোজাম্মেল ভাই এবং আরো অনেক সিনিয়র ফটোগ্রাফার শুরু করলেও পরের দিকে কিন্তু শুভ, তারপর হচ্ছে আমিন ভাই, তারপরে চিজ কেক, তারপরে হচ্ছে কে নাসিফ, মানে প্রীত ভাই তো আমাদের আরো সিনিয়র। তো এদের সবাই একটু ধন্যবাদ প্রাপ্য, ইশরাত আমিনেরা, যারা হচ্ছে এখন আমাদের অনেক কি সুযোগ দিছে যে আচ্ছা ঠিক আছে, আউট অফ দ্য বক্স একটা প্রফেশনে, বা হ্যাঁ আমরা ট্রাই করতে পারি আর কি। হ্যাঁ, বা এখানে একটু না হয় একটুখানি সোসাইটির কাছে কথা শুনলাম, বাট একটা জাম্প দিতে পারি। তো এইটার জন্য আমি সবাইকে একটা থ্যাংক ইউ দিতে চাই। মানে আমি হয়তো অনেকের নাম মানে মিস করে গেছি, কিন্তু এই থ্যাংক ইউটা আসলে সবাইকে, সবার জন্য মানে প্রাপ্য। জাওয়াদ ভাই টাওয়াদ যারা আছে সবাইকে থ্যাংক ইউ আর কি। সত্যি 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 ধরুন, আমরাও আপনাদের সাথে একমত এই বিষয়টাতে। আমরা আসলে সবাইকে সম্মান করতে চাই, যারা সিনিয়র, যারা এই মুভমেন্টের সাথে জড়িত ছিলেন। আমরা অনেককে চেয়েছি, আমরা কিন্তু অনেকের স্কেজুয়াল মিললো না আমাদের সাথে। অনেকের সাথে সময়ের কারণে, নিজেদের ব্যস্ততার কারণে অনেককে আমরা পাইনি। তবে আমরা একেবারে আশাবাদী যে আমরা কনফিডেন্ট আমাদের এই ইনিশিয়েটিভে আমরা সবাইকেই পাবো।
যারা প্রথম দিক থেকে ছিলেন, সবখানে ছিলেন, ফটোগ্রাফি সব জনরাতে যারা ছিলেন, প্রত্যেককে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আনতে পারবো বলে আমরা আশাবাদী। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যাদেরকে এবার আনতে পারিনি তাদেরকে অবশ্যই সামনের বার আনবো। এবং আমরা জানি আমাদের একেবারে এই ডিসকাশনের শেষের দিকে মোস্ট সিনিয়র দুজন পার্সন আমাদের সাথে থাকবেন গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে, মির্জা রাজন এবং জি। রূপক রহমান। আমরা ওনাদের সাথে আমাদের শুরুর দিককার গল্পগুলো নিয়ে শুনবো। আপনার সাথে থাকুন, দরুন তো সাথে আছেই। আর আমি যেটা বলবো আসলে বর্তমান যে সময় যাচ্ছে এটা অত্যন্ত আমার মানে আমরা হয়তো আমি জানি না কতটুকু এটা মানে রিয়েলাইজ করতে পারতেছি, বাট এটা হিউজ একটা ডিফিকাল্ট টাইম অ্যাহেড আমাদের জন্য। আমি বারবার এটা বলবো, এই একটা ওয়ার্ড আমি আরো কয়েকবার বলবো যে হিউজ টাইম, মানে হিউজ ডিফিকাল্টিজ অ্যাহেড আমাদের জন্য। তো এটাকে আমাদের কিন্তু ট্যাকেল করতে হবে। ট্যাকেল করাটা খুবই ডিফিকাল্ট হবে এবং আমি আমার আমার যে অ্যাজাম্পশন, আমি যে প্ল্যান বলতে চিন্তা করছি সেই প্ল্যানে আমার মনে হয় না ডিসেম্বর কি বলে বা সেপ্টেম্বর অক্টোবরের আগে আমরা কাজ পাবো। মার্চের 19 তারিখ আমি লাস্ট ইভেন্ট করি, দেন 11 দিন আমার ইভেন্ট ছিল না। 11 দিনে আমার অনেকগুলো ইভেন্ট ক্যান্সেল হয়েছে। ট্রাস্ট মি, আমি একটু বাড়ায় বলবো না, আমার 11 দিনে আমার না হলেও 7 থেকে 8টা ইভেন্ট ক্যান্সেল হয়েছে। আমার মার্চ মাসে এপ্রিলে আমার ক্যান্সেল হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা হিউজ একটা ধাক্কা খাবো জাস্ট একটা জায়গায়। কোন জায়গায় জানেন? যেটা হচ্ছে আমাদের ইয়েতে এই রোজার পরে একটা সিজন আছে, রাইট? জুন জুলাই সামার। ঠিক ঈদের পর একটা সিজন হয় ওয়েডিং ফটোগ্রাফারদের। এই সিজনটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা সিজন, খুবই ডিফিকাল্ট। মানে আমাদের জন্য সেমি সিজন, বিকজ আমার হিসাবে আমরা ঢাকায় যদি আমরা ডিসেম্বর জানুয়ারি যদি 240-47টা ইভেন্ট করি, আমার জুন জুলাই আমার প্রায় কয়টা ইভেন্ট থাকে, না হলেও 100-120 থাকে ইভেন্টস। এই যে একটা লস খাবো, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ইভেন্ট না থাকে এক জিনিস, বাট যাদের 2 জন কর্মী আছে, 5 জন কর্মী আছে, আমাদের যেমন 70 জন কর্মী, আমাদের প্রতি মাসে, বিশেষ করে আমি একটু বানায় বলছি না, আমাদের স্যালারি এবং আমি যে আজকে স্যালারি দিচ্ছি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতেছে, কোম্পানিতে আমি মেসেজ পাচ্ছি যে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা, আমি এক্সাক্ট ফিগারটা আমার ঠিক মনে নেই, আমরা দিচ্ছি। গত 2 মাস দিয়ে আসতেছে, আমি জানি না কোন মাস পর্যন্ত আমি দিতে পারবো, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আমার মেম্বাররা যেন না খেয়ে না থাকে, ওরা যেন টাকা পায়। বাট এটার জন্য কিন্তু আমাদেরও অনেক সাবধানতা অবলম্বন করতে হবে ফর ফিউচার। যেমন আমি কয়েকটি স্ট্র্যাটেজি বলবো। এখন তো অলরেডি 2 মাস পার হয়ে গেছে, এখন কথা বলে লাভ নেই। এখন ওই নিজের কাজ নিজে করেন, কোম্পানি গুছান, কোম্পানির লোকজন যাদের সমস্যা আছে বা যাদের কিছু দুর্বলতা আছে সেগুলো নিয়ে কাজ করেন। বাট মান্থ অফ জুন জুলাই আপনারা বসে থাকবেন, আমি শিওর। মানে আমরা সবাই বসে থাকবো ঈদের পর। আমার মনে হয় যে কেউ জুনে বিয়ে করতেছে না, কারণ জুনে বিয়ের বুকিং তো এখন আসার কথা। তো আমার মনে হয় হবে খুব অল্প পরিসরে হলেও ছোট বিয়ে হবে, যেগুলো খুবই কম ইনকাম হবে। সো আমার মনে হয় যে আমরা যেটা করতে পারি, একটা হচ্ছে নিজের কাজগুলো ইভালুয়েট করা, ইস্যুগুলো ফাইন্ড আউট করা, উইক পয়েন্ট গুলো বের করা, ফ্যামিলিকে টাইম দেওয়া। বাট এগুলো বাদ দিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ব্রেনকে রেস্ট দিতে পারি। আমরা ফিফা খেলতে পারি, সিএস খেলতে পারি। আমি আর জাহাদ ভাই খেলতেছি সিএস গো। তো আমি সবাইকে বলবো যারা খেলতে চাই স্টিম নামায় নেন, সিএস গো তে আসেন, ঠিক আছে? আমরা সিএস গো খেলবো। আচ্ছা, বাট শুভ, একটা একটু ইন্টারাপ্ট করি। আপনি আমাদেরকে আর কোনো প্রেজেন্টেশন দেখাবেন আপনি আমাদেরকে? না না না, আমার ওইটা স্ক্রিন অফ করে দেন, আমার প্রেজেন্টেশন নাই, সব শেষ। অডিয়েন্স থেকে একটা রিকোয়েস্ট আছে যে শুভ ভাইয়ের চেহারা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি তো মোবাইলে, এখন কি দেখা যায়? স্ক্রিনটা অফ, হ্যাঁ আমরা মনে হয় শেয়ার স্ক্রিনটা অফ করে দিতে পারি, আপনি স্টপ করে দিলে এটা অফ হয়ে যাবে। আমার ওই আইডিও এখন ক্লোজ করে দিলেও পারেন, ওইটা কাজ শেষ। ওকে, আমরা এখন একটু কি আমাকে দেখা সৌরভকে যায়? রিকোয়েস্ট, আমাকে এখন দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি। সৌরভকে আমরা একটু রিকোয়েস্ট করব স্ক্রিনটা অফ করার জন্য, আমরা তাহলে শুভকে মেইন স্ক্রিনে পাবো। জি দাদা, আমি শুভ ভাইয়ের এই স্ক্রিনটা অফ করে দিচ্ছি। ওকে। বিগ নো ফর নিউ ইনভেস্টমেন্ট, অফিস ডেকোর নো। আপনি যদি ইয়ে করেন, এটা কি বলে, ইভেন্ট নো, সরি গিয়ার্স, নতুন গিয়ার্স নো, নতুন পিসি নো, সবকিছুতেই নো টিল নভেম্বর। যতক্ষণ পর্যন্ত আপনি শিওর হবেন আপনি ডিসেম্বরের টাকা হাতে পাচ্ছেন, এর আগে সব নো ইনভেস্টমেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নো আপগ্রেডেশন, দরকার নাই ভাই, যা আছে গিয়ার ফ্ল্যাশ যা আছে, দরকার লাগলে ওই মরিচাপাতে কিনা হেজাক লাইট কিনা চালান, বাট টাকা খরচ করেন না প্লিজ। হ্যাঁ, নো এক্সট্রা এক্সপেন্স।
এন্ড লাইফস্টাইল মেক শিওর লাইফস্টাইল এক্সপেন্স অনেক কমায় ফেলতে হবে। চিলিং আউট, ফ্রি আছেন, চিল আউট করেন না। যারা ফ্রিল্যান্স ফটোগ্রাফার আমার টিমে, আমার মনে হয় আমি ওদের যারা আছে ওদের উদ্দেশ্য আমি বলতে চাই যে তোমরা ভাই প্লিজ টাকা বাঁচাও, টাকা বাঁচাও, টাকা বাঁচাও। বিকজ সব ঠিক হবে। বিয়ে হয়তো অনেক বাকি, বিকজ বিয়েটা এত ইজি না। মানুষ বিয়েতে চায় যে লোক আসবে, যেগুলো বড় বিয়ে লোক ছাড়া আমি কিসের বিয়ে করাবো? কাইন্ড অফ লোক দেখানো বিয়ে আমি মনে করি। হ্যাঁ, বা বিয়ে করলে বড় করে করবে, এটাও তো এটা একটা ঠিক, এটাই হবে। আমি আমার ছেলের বিয়ে দিব, একটু বড় করে হবে, আমার ভাই বেরা তো সবাই আসবে, বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রির লোক আসবে, না বিয়ে কিসে করাবো? আর যদি নাই করাই, ছোট করে তাহলে কিন্তু আমার ফটোগ্রাফার এত টাকা খরচ করবো না। 10,000 টাকা ভাই ছোট করে আর্ট করা নিচ্ছি, বাসায় একটু শুট করে দেন তো, পরে প্রোগ্রাম হবে। সো ফর দ্যাট রিজন প্লিজ খরচ কম করি, নো ইনভেস্টমেন্ট। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যদি শুটে যাও ভাই, এখন বুঝতেছি টাকা নাই, 2-4টা কল আসলো দৌড়ায় যাব আমরা, ঠিক আছে, বাট প্লিজ মেক শিওর ইউর সেফটি। মেক শিওর যে তুমি যাচ্ছ শুট করতে, তোমার মাধ্যমে তোমার বাবা মার যেন সমস্যা না হয়, তোমার ওয়াইফের যেন সমস্যা না হয়, তোমার সন্তানের যেন সমস্যা না হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। টাকাও কামাই করতে হবে, এটাও ঠিক। আরেকটা জিনিস হচ্ছে don't let your clients feel that তোমার আর্টসটা যেন ফিল করতে না পারে, তোমার প্রচুর ইভেন্ট লাগতেছে, তোমার ইভেন্ট নাই, এটা বুঝতে দিও না ভাই। গরিবই থাকবে, মানে হয়তো টাকা কম থাকবে, কিন্তু সামনে দিয়ে কিন্তু হাসি মুখ আর ওইটা থাকবে, নাহলে কিন্তু তোমাকে পেয়ে বলবে যে এখন তো কাজ নাই, কমে করেন। ক্লায়েন্টদেরকে এইটাতে বহুত কষ্ট করে ইন্ডাস্ট্রি সব ফটোগ্রাফাররা মিলে আস্তে 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 করে কিন্তু প্রাইস আপ করে করে একটা মোটামুটি স্টেবল পর্যায়ে আসছে। সো প্লিজ এই উপলক্ষে কেউ প্রাইস কমাবো না। আমরা যদি প্রাইস না কমাই, আজকে যাই আছে যেভাবেই ছিলাম গত ডিসেম্বর জানুয়ারিতে, তাহলে কিন্তু সব স্টেবল থাকবে। ওইভাবেই ধরে রাখি, কতটুকু মেন্টালিটি রাখি, তাহলে কিন্তু সবাই লাভবান হবে। আর যদি এটা করতে যে সবাই ওই স্ল্যাশ ডাউন করে ফেলি প্রাইস, তাহলে কিন্তু দিন শেষে তুমি মারা খাবে, ইন্ডাস্ট্রি মারা খাবে। এই হচ্ছে আমার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অল্টারনেটিভ ইনকাম সোর্স খুঁজতে পারি, স্বল্প পরিসরে দূরত্ব বজায় রেখে আমরা ফটোশুটে যেতে পারি। এটা একটা নিয়ে মজার লাইন, যে স্বল্প পরিসরে দূরত্ব বজায় রেখে আমরা অভিজিৎ নন্দিতাকে ফলো করব, আমরা আউটডোরে বেশি চলে যাব, গ্রামগঞ্জে সাইডে মাইডে নিয়ে জামাই বউ ছবি বেশি করে তুলবো, তাহলে আর ওই লোকের মধ্যে ছবি তোলা লাগবে না। অভিনন্দী ভাই, আপনার জন্য একটা অ্যালার্ট, সবাই কিন্তু আসতেছে ঝাঁপায় পড়তে আপনার সেক্টরে। আচ্ছা, আরেকটা হচ্ছে না, আসলে এটা কিন্তু একটা অল্টারনেটিভ ইনকাম সোর্স হতে পারে, যে আপু ভাই কি দরকার আপনার এখন শুট করতেছেন না, কোনো সমস্যা নেই, আপনি আসেন, আমরা আউটডোর শুটে যাই, আসেন একটু ঘুরতে যাই, হ্যাঁ শুট করতে, এতে কিন্তু ঘোরাও হবে আর একটা ফটোশুটের রিজন হবে। আচ্ছা, সিরিয়াস আরেকটা নোট, যেটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে যারা মোটামুটি ছোট কোম্পানি, পাচ্ছি না। আচ্ছা আমি কি যেটা হচ্ছে কাহিনী, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে প্লিজ আপনার এমপ্লয়ীদেরকে আপনারা পে করেন যতটুকু পারেন, বিকজ এই এমপ্লয়িরাই কিন্তু আজকে আপনাকে এতটুকু নিয়ে আসছে, আপনার প্রফিট হয়েছে। যারা সিইও আছেন বা যারা মালিক আছেন বা যারা ফটোগ্রাফার আছে, তারাও এটাও বুঝতে হবে যে মালিকদেরও কষ্ট হচ্ছে, ফটোগ্রাফার বা যারা আছে পেইড স্যালারি, ওরাও বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, বাট প্লিজ কিপ ইউর এমপ্লয়ি পেইড। হ্যাঁ, কষ্ট হোক, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আমি আমার আমি খেয়ে থাকবো, আমি আরামসে থাকবো, আমার লোক আরামসে আমার লোক না খেয়ে থাকবে, এটা যেন না হয়। আবার আমার লোক খাবে, আমি না খেয়ে থাকবো, এটা যেন না হয়। দুজনের কষ্টটা বোঝার চেষ্টা করব। আর হচ্ছে চেষ্টা করবো, যেমন ফ্রিল্যান্স আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কোম্পানির স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের প্রায় 30-40 জনের মতো হচ্ছে ফিক্স স্যালারি, বাকিরা হচ্ছে ফ্রিল্যান্স, স্পেশালি ফটোগ্রাফাররা আর মেইন সিনেমাটোগ্রাফার, তারা ইভেন্ট ওয়াইজ পেমেন্ট পায়। ওদের জন্য আমরা সরকার দিতে পারলে, সরকার থেকে প্রণোদনা পাই নাই তো কি হয়েছে, আমরা নিজেদের প্রণোদনা দিতে পারি। আমার ফ্রিল্যান্সারদেরকে আমি প্রণোদনা হয়তো বা দিব, মানে প্রণোদনা মানে কি, ধরেন মাসে 10,000 টাকা করে বা 5,000 টাকা করে, ছোট্ট একটা অ্যামাউন্ট, ওদের ও যেন একটা ফি পায়, বা লোন হিসাবে হয়তো বা আমি তাকে 30,000 টাকা করে 3 মাসে 30,000 টাকা দিব। কিছুটা চেষ্টা করবে হবে। যার 2জন ফটোগ্রাফার আছে, আমি জানি হয়তো বা আমাকে অনেক গাইড লাইন, অনেক সিওরা যে ভাই আপনি তো পুরো মাঠে মেরে দিলেন, বাট এটা আমি মাঠে মারার কথা বলবো না। আমি মনে করবো যে এতে আপনার টিম আরো স্ট্রং হবে, এতে আপনাদের শক্তি আরো বাড়বে, কমবে না। হয়তো বা আপাতত দৃষ্টিতে মনে হবে যেটা বার্ডেন। আমি চেষ্টা করব যতটুকু পারা যায়। আমি বলবো না আমি অক্টোবর নভেম্বর তাদেরকে চালাতে পারবো ইভেন্ট না থাকলে, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টিল জুন অর জুলাই। ওকে, তারপরে যতটুকু সম্ভব দিয়ে চেষ্টা করবো, এটাই হচ্ছে কথা। একটু আগে আমার কমিউনিকেশনে বলেছিলাম যে যদি মানে বের করা যায় ক্লায়েন্টের সাথে কথা বলে, হ্যাঁ বুকিং এর শুরুতে, যে আপু ভাইয়া কে আছেন ওই ওয়েডিং এ বা কেউ কি থাকছেন, আমরা প্রেফার করি একজন থাকতে, ওইটা বলে কিন্তু আমরা গোড়ায়
আমরা সমস্যাটার সমাধান করতে পারি এবং আমরা চাইলে কিন্তু ইভেন্ট ছেড়ে দিতে পারি। আমি ছাড়বো এই সেন্সে যে আপু আপনার তো ৩ টা ইভেন্ট বা ভাইয়া, হ্যাঁ? আপনার তো ৩ টা ইভেন্ট। আপু চাচ্ছে যে একজন, আপনি চাচ্ছেন আমাকে। বুঝলাম, খুবই সমস্যা নাই। I really respect your opinion. কিন্তু আপনি একটা কাজ করেন ভাইয়া। তাহলে ওয়েডিং এর দিন আমি না যাই। ওয়েডিং এর দিন আপনি আপুর সাইডের ফটোগ্রাফার থেকে এক্সট্রা ফটোগ্রাফার নিয়ে নেন। আর রিসেপশন যেহেতু ভাইয়া আপনার প্রোগ্রাম, রিসেপশনটা আমাকে দেন। ওই ফটোগ্রাফারকেই ওনাকে রিকোয়েস্ট করে বলেন। আমি কিন্তু লিটারেলি এটা ফোন করে আমি কিন্তু এটা এরেঞ্জ করছিলাম। ওই যে আমিন ভাই বললাম যে আমি মির্জা রাজন ভাইকে ফোন করে আমি ওই ওয়েডিং আমি ছেড়ে দিয়েছি, আমার ফ্রেন্ডের ওয়েডিং, এবং রিসেপশনের দিন আমি আমার মতো ওকে বলছি যে রাজন ভাই আপনার এটা রিসেপশনে বাদ দিন, ওয়েডিংটা আপনি করেন, রিসেপশনটা আমি করি। শেষ হয়ে গেল। এতে হবে কি দুইজন উইন উইন। সো এটা কিন্তু ক্লায়েন্টের সাথে শুরুতে কথা বলে নেওয়া উত্তম এবং এটা সলভ করা যায়। আর যদি না হয়, সেভাবে করতে পারলাম না, তাহলে হচ্ছে আমার মতে হচ্ছে ওই ইভেন্টের দিন যে ওই ওয়েডিং যে ফটোগ্রাফার থাকে তার সাথে দূরত্ব বজায় না রেখে বরঞ্চ যে একটা হ্যান্ডশেক করি, ভাইয়া আমি অমুক খুব ছোট ফটোগ্রাফার, আমি আসছি, আমাকে যদি একটু কাইন্ডলি সুযোগ দিতেন। এবার আপনি যত বড় ফটোগ্রাফারই হন না কেন, সমস্যা নেই, বলবেন যে ভাই আমি আসছি, আমাকে একটু সুযোগ দিয়েন। তাহলে কিন্তু অনেকটুকু সলিউশন হয়ে যায় এবং একটা প্ল্যান করবেন যে ভাইয়া আপনি তাহলে আপনি এই সময়টা শুরুতে প্রত্যেকটা 15 মিনিট করলেন, আমাকে আবার 15 মিনিট এক্সাক্টলি ঘড়ি ধরে টাইম দিলেন। একটা টাইম ওয়াচ মোবাইলে সবার স্টপওয়াচ থাকে, আপনি টিপ দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। সো যে এডুকেটেড ফটোগ্রাফার বা যে আসলে ওইরকম মন মানসিকতা, সে কিন্তু ইজিলি এই জিনিসটা আমার মনে হয় আসবে। আমি যেমন জাওয়াদ ভাইয়ের সাথে একবার শুট করছি, নাসির সাথে কোনো শুট পরে নাই, কিন্তু জাওয়াদ ভাইয়ের সাথে আমরা শুট মজা করে আমরা ফুল চিল মোডে কাজ করছি এবং এটাও করছি ইনফ্যাক্ট খুবই মজা পাবেন শুনে। আমরা করছি কি, আমি বলছি ভাই গ্রুপ, যে স্টেজে গ্রুপ ভিডিও হয় না, গ্রুপ ফটো হয় না, একই তো, মানে এখানে কোনো ক্রিয়েটিভ কিছু না, জাস্ট রেকর্ড দিতে হবে। সো দুজনের ক্যামেরাই কিন্তু কোয়ালিটি সেম, 1080p 60 fps সব ঠিক আছে। তো আমি বললাম ভাই একটা কাজ করি, ভিডিও আপনি দেন, ফটো আমি দিলাম, গ্রুপ ফটোই তো, তাই না? এখানে তার কিছু না। যদি আমি চাই যে ফ্যামিলি পিকচার আলাদা করে তুলবো, দেন সেটা আপনি আমরা তুললাম বা মালা বদলের সময় আমরা তুললাম, দ্যাটস ওকে। বাট গেস্ট উঠতেছে নামতেছে এই যে ছবিগুলা, আমার 4 জন ফটোগ্রাফার, আমার 2 জন আপনার 2 জন ধাক্কাধাক্কি করার কোনো প্রয়োজন নাই। উইল শেয়ার আওয়ার ফটোস। আমি আপনাকে গ্রুপ ছবি দিয়ে দিব, আপনি আমাকে গ্রুপ ভিডিও দিয়ে দিবেন, আমরা আমাদের মতো জোড়া লাগিয়ে এডিট করে নিব। হয়ে গেল সমাধান। এতে কি হয়েছে, এতে আমরা ব্রিদিং স্পেস পাইছি এবং দুইটা টিম একটা জায়গায় যে মিশে কাজ করতে পারছে। এই জিনিসগুলো যদি করে ফেলেন আমার মনে হয় অনেক ইজিলি সলভ হয়ে যাবে। আশা করি আমার উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ ভাই। এবার প্রথমে আগে ঠিক করতে হবে যে একজন মেন্টর বা একজন আইকন, যে আমি অমুক ভাইকেই ফলো করব বাট আমার স্টাইলে করব। অবভিয়াসলি নিজের স্টাইল থাকতে হবে, বাট অমুক ভাই থেকে আমি বা অমুক ফটোগ্রাফার, এটা হতে পারে বিদেশি ফটোগ্রাফার, এটা হতে পারে দেশি ওয়েডিং ফটোগ্রাফার, যেই হোক না কেন, আমি ওনাকে ফলো করবো, ওনার স্টাইলটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করবো, উনি কি কাজ করে এটাকে খুব খুঁটিনাটি দেওয়ার চেষ্টা করব এবং এটাকে আমার স্টাইলে আমি ইম্প্রোভাইজ করে আমি এক্সিকিউশনে যাব, যেন আমার স্টাইলটা, আমার সিগনেচারটা থাকে। এবং এটা তো ফার্স্টে আমি হচ্ছে নাম্বার 1 যে আমি আগে লোকেট করলাম, আমার টার্গেট ফিক্স করলাম, দেন ট্রাই টু গেট ক্লোজার উইথ দি টার্গেট। যে আমি আজকে নাসিফকে বা আমি অভিজিৎ নন্দীকে পছন্দ করলাম, আমি তাহলে বা আতানন্দকে পছন্দ করছি, তাহলে আমি বা ওই যে আরেক অন্য একজন সেপুর আমিন ভাইকে পছন্দ করলাম, তাহলে আচ্ছা আমি ওনার কাছে ওনাকে যাই, ওনার ফেসবুকে নক দিই, ভাইয়া সময় হবে একটু কথা বলি, আপনি কি ভাই কোনো ক্লাস করান বা আপনি কি কোনো কোর্স করান, অথবা আপনার সাথে একদিন কথা বলতে যে ছবি নিয়ে যদি সময় দিতেন কাইন্ডলি একটু, যদি এরকম করে। তো এইভাবে করে সখ্যতা গড়ে ওঠানো যায় এবং আস্তে আস্তে করে কিন্তু যদি সেম মেন্টালিটি হয় বা সেম, হ্যাঁ ঠিক আছে আমার টেস্ট ওনার সাথে আমার টেস্ট যায়, ওনার টেস্ট আমার সাথে যায় কিনা সেটা ইম্পর্টেন্ট না, বাট আমার ইচ্ছা যেটা সেটা ওনার সাথে যায়, তাহলে আমি ওনার টিমে জয়েন করলাম। অফার দিলাম যে ভাই আমাকে কাইন্ডলি কাজের সুযোগ দিবেন। এটা ঠিক যে সাথে সাথে তো আর দিবে না যে চাইলে আমার দিয়ে দিল, এটা তো হবে না। ওয়েট করতে হবে, 1 বছর 2 বছর ওয়েট করতে হবে, সামহাউ ইউ উইল গেট ইন, কি বলে গেট ইন। এবং যদি চেষ্টা করতে থাকো যে 2 বছর ধরে চেষ্টা করলে, 1 বছর ধরে, তখন কিন্তু ওই ফটোগ্রাফার বা অমুক যেই থাক না কেন, সে যদি ভালো মানুষ হয়ে থাকে সে কিন্তু নোটিসে আনবে ব্যাপারটা, আচ্ছা অমুক ছেলেটা সে তো ভালো, সে তো আমাকে ফলো করতেছে, আমাকে নক করতেছে, ওকে লেট হিম হেল্প। করার সময় খেয়াল করবেন যে অ্যাকচুয়ালি আমি একটা কথা শুনছিলাম যে যারা ওই যে ল্যাম্বরগিনি করে, ল্যাম্বরগিনি গাড়ি করে, ওদের কিন্তু অ্যাড দেওয়া লাগে না কাইন্ড অফ, বিকজ যারা টিভি দেখে তারা ল্যাম্বরগিনিটা কিনে না, এরকম কোন একটা বোধহয় কথা শুনছে, এবার কোন একটা সামহাউ মার্কেটিং এর একটা কথা বলে। সো আগে ফার্স্টে খুঁজতে হবে আপনি আপনার ক্লায়েন্ট কোথায় আছে, আপনার যে ক্লায়েন্ট সে কোন জায়গাটায়, টপ কোন ক্রাইটেরিয়া তাকে আলাদা করতে পারবেন। যেমন আপনি যদি বলেন যে আজকে আমি প্রথম আলোতে দিনের পর দিন আমি নিউজ অ্যাড দিয়ে যাব,
অ্যাকচুয়ালি আমার মনে হয় না খুব একটা হেল্পফুল হবে বিজনেসের জন্য, বিকজ আমাদের অনেক ক্লায়েন্ট হয়তো প্রথম আলো পড়ে না, হয়তো অনেক ক্লায়েন্ট ডেইলি স্টার পড়ে, অথবা ডেইলি স্টারও পড়ে না, কোন একটা ম্যাগাজিন পড়ে, কোন একটা ম্যাগাজিন পড়ে না, অনলাইনে থাকে না, ফেসবুকে থাকে না, ইনস্টাতে থাকে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে আমি আমার ডিজায়ার্ড মানুষগুলোকে কিভাবে পাবো। আর বুস্টিং করার সময় আমি কি ছেলেদের বুস্টিং করব না মেয়েদের বুস্টিং করব, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। প্লাস আমি যদি মেয়েদের বুস্টিং করার পরে কিন্তু অনেক অপশন থাকে যে অমুক টাইপের মেয়েদেরকে বুস্টিং করো যারা এটা পছন্দ করে। সো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অনেক ম্যাটার করে, এবং এগুলো নিয়ে আসলে খুব ভেবে চিন্তে নিজের স্ট্র্যাটেজি খাটায় কাজ করতে হবে। এবং আমাদের পেজের বুস্ট আমি নিজেই করি, পার্সোনালি আমি সবকিছু নিজে করি, এবং এটা আমি একাই সামলাই। ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং, আমি আসলে তো মার্কেটিং স্টুডেন্ট না, এমবিএ করা না, আমি বিবিও করি না। হ্যাঁ, আমরা আগামীকাল জাওয়াদের কাছ থেকে পাবো সেগমেন্টটা বিজনেস। হ্যাঁ, তো এই ব্যাপারে আসলে আরো এক্সপার্ট। তো আমি যেটা বলি আসলে আমি মার্কেটিং এর থেকে ব্র্যান্ডিং এ বেশি ফোকাস করেছি। মার্কেটিং হচ্ছে আমার মতে যে আমি টাকা দিলাম, আমার একটা আপনার সামনে পৌঁছায় দিল, হ্যাঁ, এটা মার্কেটিং। বাট আমি এমন কিছু কাজ করলাম যেটা অটোমেটিক আপনার সামনে আসবে, এন্ড ইউ উইল ফিল দ্যাট, কি বলবো, কাজের ইফেক্ট, ইউ উইল ফিল দ্যাট, এন্ড এটা অনেক লং লাস্টিং হয় ব্র্যান্ডিং। তো আমি ব্র্যান্ডিং করি। ব্র্যান্ডিং করা কিভাবে করা যায়, যেটা হচ্ছে যে মানে একটা বিলবোর্ডে অ্যাড দেওয়া হচ্ছে মার্কেটিং, সে ফর এক্সাম্পল, বা একটা পেপারে অ্যাড দেওয়া হচ্ছে মার্কেটিং, বাট একটা ক্লায়েন্টকে একটা আইসক্রিম খাওয়ানো হচ্ছে ব্র্যান্ডিং। যে আপু আসছেন, আপনার জন্য আমি আপনি কি খাবেন বলেন। আমি একটা ক্লায়েন্টকে চা না খাওয়াই, একটা কফি না খাওয়াই, একটা ক্যাপুচিনো খাওয়াবো, ক্যাপুচিনোর সাথে ছোট একটা বিস্কুট দিব, আবার ক্যাপুচিনোর কাপে ছোট করে আবার একটা লেখা থাকবে যে DW, ওইটা হচ্ছে ব্র্যান্ডিং। অথবা একটা ক্লায়েন্টকে বললাম আপু কোনো সমস্যা নেই, আপনার যত ইস্যু আমাকে দেন, আমি সলভ করে দিচ্ছি, আমি সলভ করি, আমার সময় যাবে ওখানে, কিন্তু আমার খরচ হবে, যে আমি এডিটরকে আবার কাজ করাচ্ছি, আমার টাইম স্পেন্ড হচ্ছে, বাট ওই ইফেক্টটা কিন্তু ক্লায়েন্টের মধ্যে রয়ে যাবে। দিস ইজ ব্র্যান্ডিং। সো আমি আসলে মার্কেটিংটা কম করি, আমি ব্র্যান্ডিং করি। মার্কেটিং বলতে একটু বুস্ট করি, আর বাকি সব আমার ব্র্যান্ড। এক সময় যেটা ছিল, প্রভাকর দাদার কথা মনে আছে কিনা কারণ আমি জানি না, বা এখানে চিনেন কিনা। প্রভাকর দাদা এক সময় অনেক ভালো নাম ছবি তুলতেন। ওনাকে আমি দেখতাম যে এক সময় আমি বেশ কয়েকটা কাজ ওনাকে ফরওয়ার্ড করে দিয়েছিলাম, তো দেখতাম যদি আমাকে কাজগুলো আবার অ্যালবাম করে দিত। তো এখন না ওই অ্যালবামের যুগ চলটা অতটা নেই। আমার ক্লায়েন্টদেরকে আমরা যেটা করি, ছবি দিয়ে দেই সফট কপি, এন্ড তারা সিলেক্ট করে আমাদের ভেন্ডর আছে, ভেন্ডর থেকে প্রিন্ট করে নেয়। ইউজুয়ালি আমরা খুব একটা অ্যালবাম দিই না, অনেকের আবার অ্যালবাম দেয়, বাট আমরা অ্যালবামের জায়গায় আমরা স্টোরি বুক করি। আমরা আমরা চাই যে আমাদের ক্লায়েন্ট যারা প্রিমিয়াম বা ওরকম ভালো ক্লায়েন্ট, কেউ পেড অথবা প্যাকেজের সাথে ইনক্লুডেড, আমরা স্টোরি বুক দেই, লোকাল মেড কিছু স্টোরি বুক ভালো আছে, খুব ভালো কোয়ালিটি। পাশাপাশি আমরা ইউরোপিয়ান একটা ব্র্যান্ড আছে গ্রাফিক স্টুডিও, ইটালিয়ান ব্র্যান্ড, ওদের সাথে আমরা কমিউনিকেট করে, অনেক কস্টলি। আমার একটা লাইভে আসছিলাম, বা ছবি যদি দেখে থাকেন, খুবই পশ, একদম হ্যান্ডমেড। ইউটিউবে দেখবেন যে গ্রাফিক স্টুডিও, ওদের কাছ থেকে আমরা কিছু ফটোবুক এনেছি, আমাদের ক্লায়েন্টের মধ্যে খুব ভালো সাড়া পেয়েছে, কিন্তু দামের কারণে তো নেয় না। তো ফটো অ্যালবামের কথা বলবো যে ভাই রেগুলার এই 1000 টাকার অ্যালবামটা না দিয়ে ক্লায়েন্টের থেকে যদি 5000 টাকা বা 4000 টাকা বাড়তি নিয়ে একটি স্টোরি বুক দেন, এটা অনেক লংজিভিটি পাবে, প্রিন্টে লংজিভিটি পাবে, এবং বেশ কয়েকটা কিন্তু আপনার স্টুডিও প্রিন্ট আছে, এরকম দিচ্ছে। আমি আসলে আমার ম্যানেজারটা সামনে, এখন আর আমি নামটা জানি না বাংলাদেশে কারা করছে, বাট আমি যেটা যে গ্রাফিক স্টুডিও যেটা বলছি সেটা আবার খুব সুন্দর। ওটা হচ্ছে আপনার স্ক্রিনটা ফুল লেদার হয়, ভিতরে আবার এলইডি থাকে, উপরে এলইডি থাকে, হ্যাঁ, আবার আপনি সব কাস্টমাইজ করতে পারবেন। ওটা একটু কস্টলি। তো এরকম কিন্তু অনেক ফটো স্টোরি বুক কিন্তু চায়নাতে আছে, আলি এক্সপ্রেস, আলিবাবায়ও পাবেন। তো যদি কিছু কিছু এনে ক্লায়েন্টকে দেন, তাহলে কিন্তু ক্লায়েন্টের টেস্ট আস্তে আস্তে করে বাড়বে। সো ইউ ক্যান গো ফর আলিবাবা, আলি এক্সপ্রেস ফর চাইনিজ গুড কোয়ালিটি লো প্রাইস ফটো বুক। আর যদি হাই কোয়ালিটি চান, গ্রাফিক স্টুডিও ইটালিয়ান হ্যান্ডমেড, যেগুলো 50 থেকে 60,000 টাকা শুধু বুকের দামই পড়বে। মাথা নষ্ট প্রিন্ট, বিশেষ করবেন আমাদের দেশে আমি দেখছি আমরা বেশিরভাগ সফট কপি সেল করছি, বাট ম্যাক্সিমাম ইউরোপিয়ান আমার যে মানে যেমন অস্ট্রেলিয়ান একজন ফটোগ্রাফার আছে আমার খুব ক্লোজ আর কি, ইয়ারভান, অনেক নাম করে আসে অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার ইয়ারভান। তারপরে হচ্ছে জেরি জিওনিস, অস্ট্রেলিয়ান, তার সাথে তো যোগাযোগ নেই, বাট নিক পেক্রেদিস, ওরা সবাই কি করে, ওরা বুক সেল করে। সবার কথা হচ্ছে প্রথম যে আমরা অনেকেরই অনেক ভাবে চেষ্টা করছি। আমার মনে হয় এটা করার জন্য সবার আগে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমাদের মেন্টালিটি কি, যে ইয়েস উই ক্যান ওয়ার্ক টুগেদার অ্যাজ ইউনাইটেড অ্যাজ এ ইন্ডাস্ট্রি। এটা আমাদের মধ্যে কিন্তু এই বিশ্বাসটা এখনো আসে না। ওই
লেগেই থাকে খোঁচানো পচানো এই জিনিসটা, ওই যে আর্গুমেন্টের জায়গাটা। তো সবার আগে আমার মনে হয় যে লেটস চেঞ্জ আওয়ার মেন্টালিটি, যে ইয়েস উই ক্যান ওয়ার্ক টুগেদার। আমাদের ইন্ডাস্ট্রির একটা ভালো পজিশনে আসা দরকার, একটা ফেস দরকার। এখন অমুক ভাই হবে, তমুক ভাই হবে, এই হবে সেই হবে, এগুলো আসলে নিয়ে এত প্যাচাল হয়, আসলে হয়ে ওঠে না। অনেকেরাই ট্রাই করছে, আমি বলবো না যে কেউ ট্রাই করছে, কিন্তু দিন শেষে হয়তো বা হয় নাই সামহাউ। তো আমার মনে হয় হয়তোবা আমরা এই যে ফটো ডিসকাশন একটা আলাপ হচ্ছে, ওয়েডিং ফটোগ্রাফার আমরা একটা প্ল্যাটফর্মে একটা আসতে পেরেছি, আমার মনে হয় এই উপলক্ষে যদি আমরা কোনো একটা কথা বলে একটু আগাতে পারি, সব ঠিকঠাক হলে হয়তোবা করা যেতে পারে, এবং করাটা উচিত। আর প্রাইসের ব্যাপারে বলি, হ্যাঁ আমরা এটা বলতে পারি যে ঠিক আছে এর নিচে যাবেন না, বাট এর উপর নিলে তো আর সমস্যা হয় না আমাদের। তো প্রাইস কিন্তু আজীবন এরকম থাকবেই, এটা বিজনেস বলেন আর ইকোনমিক্স এর রুলস বলেন, যে এখানে কিন্তু যেমন আমি যখন এজ এ ফটোগ্রাফার শুরু করছি, আমি কিন্তু 1500 টাকায় গাজীপুরের আইওটির অপোজিটে আমাদের আইওটির যে ইউনিভার্সিটি যে ক্যান্টিনের মামা ম্যানেজার শাহিন ভাইয়ের বিয়ে আমি 1500 টাকায় কাভার করছি হচ্ছে 2 দিন। হ্যাঁ, এই গোডাউন ছিল, গোডাউনে দুইটা চেয়ার সাজায় স্টেজ করে বিয়ে করছিল, আমি ওখানে করছি, ছবি তুলছি। তো আস্তে আস্তে কিন্তু করছি। সো আমার মতো ছোট ফটোগ্রাফার ওই আজ থেকে 7 বছর আগে এখনো থাকবে, আগামী 7 বছর পরেও থাকবে, 20 বছর পরেও থাকবে। ওই সেকশনটা বাদ ধরে একটা মোটামুটি গোছানো সেকশন যদি আমরা নিয়ে আসতে পারি, যে হ্যাঁ আমরা এই রেপুটেড কোম্পানি গুলো আমরা এতটুকু নিচে নামবো না, এটা আমাদের একটা আমরা যদি একটা ইয়ে ধরে রাখি, তাহলে মনে হয় করা যায়। আমি এতে রাজি, আমি অলওয়েজ রাজি, কারণ আমার সমস্যা নেই প্রাইস নিয়ে। আমি প্রাইস বাড়াতে পারলে আরো খুশি। যে ড্রিম এর সাথে যদি জয়েন হতে চান বা আসতে চান, এটার একটা বেস্ট ওয়ে হচ্ছে কিপ ইন টাচ আমার সাথে, বা আমাদের কোন একজন সিনিয়র বা রেগুলার ফটোগ্রাফার সাথে কিপ ইন টাচ, কিপ ট্রাইং। এন্ড আমরা যখন আমাদের রেডারে আপনি চলে আসবেন, রেডারে আমরা দেখবো, আপনার কাজ দেখবো, আমরা সবার আগে দেখি মানুষ হিসেবে আপনি ভালো কিনা। আমরা একদম দেখি না, একদম ট্রু কথা, যে ফটোগ্রাফার হিসেবে আপনি কতটুকু ভালো আমরা সেটা সবার শেষে দেখি। আমরা সবার আগে দেখি এজ এ হিউম্যান বিং আপনার অ্যাক্টিভিটিস গুলো কি কি, আপনার রিপোর্ট গুলো কি কি, আপনার অভ্যাস গুলো কি কি। যদি ঠিক থাকে দেন ফার্স্টে আপনি এখানে আসবেন, দেন আমরা আপনার ফটোগ্রাফি স্কিল নিয়ে কথা বলবো। কারণ আমাদের কোম্পানিতে আমরা যখন কাউকে ইন্টার্নশিপ করাতে নেই, তখন আমরা আগে দেখে নেই যে মানুষ হিসেবে সে আগে ভালো কিনা, সে আমাদের সাথে যাবে কিনা, নাকি আমাদের মধ্যে আবার ঝামেলা ক্রিয়েট করবে। এরকম এটা এই ব্যাপারে আমরা খুব 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 ইয়ে থাকি, এবং আমি মনে করি বাকি সব কোম্পানিও থাকে। তো রেফারেন্স হিসেবে বলতে পারি যে আপনি ড্রিম এবার আপনি আমাদের ফটোগ্রাফির সাথে জয়েন করতে চাইলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন, মাঝে মধ্যে ইনবক্সে ছবি দিয়েন, জিজ্ঞেস করেন। হ্যাঁ আমরা একটু নেগলিজেন্স করবো, এটাই স্বাভাবিক, নেগলিজেন্স আমিও হয়ে আসছি। হ্যাঁ, বা অন্যরা হয়ে আসছে, আমার টিমে যারা পড়ে ওরাও হয়ে আসছে, ইটস পার্ট অফ দ্য লাইফ। হ্যাঁ, যে আপনাকে এটা কিন্তু মজা, যে র‍্যাগ দিতে হয়, একটু র‍্যাগ খাইতেই হয়। হ্যাঁ, আবার বড় হলে আপনিও র‍্যাগ দিবেন। সো আমি খুব মাইল্ড র‍্যাগের কথা বলছি। তো এটা পার্ট অফ দ্য লাইফ। তো আপনি হয়তোবা আপনি আমাকে মেসেজ করছেন, বিকজ আমি হয়তোবা ব্যস্ততা দেখাচ্ছি না আপনাকে, আমি অ্যাকচুয়ালি একটু বিজি। হয়তোবা আমি আমার ফ্যামিলিকে টাইম দিচ্ছি, ওই মুহূর্তে আপনি আমাকে মেসেজ করছেন, আমার ছেলের সাথে কথা বলতেছি ওই সময় মেসেজ করছেন। হয়তোবা তখন আমি রিপ্লাই দিতে পারবো না, বাট আমি হয়তো সামহাউ রিপ্লাই করবো। আপনি যখন ছবি দিয়ে রাখবেন, আমার মনে থাকবে যে আচ্ছা ওই লোকটা আমাকে ছবি দিয়ে রাখছে, ওই ছেলেটা, আমি ওকে দেখি। আবার হয় কি, কন্টাক্ট না রাখলে আবার যখন প্রয়োজন তখন আবার কিন্তু ইয়ে হয় না। তো ওইভাবে করে একটু কমিউনিকেশন রাখেন, এবং এটা সব কোম্পানির সাথে মনে করতে পারেন সামহাউ, এইভাবে আমি এভাবে করে নিবে, লিখছি। কারণ এই ইন্ডাস্ট্রি ফটোগ্রাফার লাগবে। আমি আসলে প্রাইম লেন্সে খুব ইউজ টু। আমার গিয়ার সেটআপ যদি আমি বলি, আমার দুটো ক্যামেরা বডি আছে। একটা হচ্ছে নিকন D5, একটা হচ্ছে নিকন D850। আমি নিকন লাভার, তার মানে এই না যে অন্য ক্যামেরা ভালো না, সব ক্যামেরাই ভালো। আর হচ্ছে আমি নিকনের 85mm 1.4 f1.4 প্রাইম লেন্স ইউজ করি। তারপরে 1424 f2.8 প্রাইম লেন্স ইউজ করি। ওটা প্রায় মানে ফিক্সড ফোকাল লেন্থ, f2.8 ফিক্সড এফ, যেটা 1424 ইউজ করি। আর টেলিফটো টেলি লেন্সের মধ্যে আমি যেটা ইউজ করি 70-200, কমন অ্যাজ ইউজুয়াল। 24-70 লেন্স ইউজ করি, ওইটাও f2.8। আমি ম্যাক্সিমাম ফিক্সড মানে একদম f2.8 অ্যাপারচার আমি খুব পছন্দ করি আর কি, ওই ইয়েতে ছবি তুলতে। এছাড়াও রিসেন্টলি আমি একটা সনি ক্যামেরা নিয়েছি, স্পেশালি সনি শার্প টেস্ট আমার খুব ভালো লাগছে। আমি সনি 24mm 1.4 24mm হ্যাঁ 24mm 1.4 একটা নিয়েছি, আর 85 1.8 একটা নিয়েছি আপাতকালীন চেকিং এর জন্য। আর আমি ইউজুয়ালি 85 লেন্সটা খুব পছন্দ করি, আমার কাছে মনে হয় এটা পোর্ট্রেটের জন্য আমার কাছে খুব ভাল লাগে, মানে এটা ফোকাল লেন্থটা, এবং নিকনের যে 85 1.4টা খুবই ক্রিস্প ছবি দেয়, এবং অনেক ফাস্ট ফোকাসিং, অনেক ফাস্ট, মানে র‍্যাপিড, জাস্ট হাফ প্রেসের মধ্যেই হয়ে যায় ফোকাস।
এবং এটার অপটিক্স অনেক এত ভালো যে ডাইনামিক রেঞ্জ সবকিছু আমি খুব ভালো পাই এই ছবিতে। এর সাথে রিলেশন বিল্ড আপ করো, মার্কেটিংটা টাকা দিয়ে না করে র করো। মানে হচ্ছে আজকে আমি যদি অভিজিৎ ভাইয়ের বিয়েটা কাভার করতে পারি, এমন ভাবে কাভার করি শুরুর দিকে কনসেন্ট্রেশনটা এত দাও, অভিজিৎ ভাইয়ের ফ্রেন্ড সবার সাথে একটা রিলেশন কিন্তু লিঙ্ক আপ হয়ে গেল, রাইট? অভিজিৎ ভাই কিন্তু আমার কাছে নিউ ফেস, ওনার বিয়ে কাভার করতে আমি যদি যাই বা গেলাম, ওনার আশেপাশের ফ্রেন্ডের সাথে আমার কিন্তু একটা রিলেশন বিল্ড আপ হচ্ছে, তখন অভিজিৎ ভাই বলবে হ্যাঁ একদম, কিন্তু বিকজ কেউ চাইবে না যে ইভেন্ট ম্যানেজার ফ্যামিলি মেম্বারের মতো কাজ করুক বা যে ফুড বানাচ্ছে, বাট ফটোগ্রাফারকে চাই যে না অ্যাজ এ ফ্যামিলি মেম্বার টাইপের হোক। বিকজ স্ট্র্যাটেজিটা এটা হওয়া উচিত যে রিলেশন বিল্ড আপ করো এবং ওইখান থেকে কিন্তু ক্লাস্টার হবে। আজকে এক অভিজিৎ ভাইয়ের মধ্যে যদি আমি আমিন ভাইয়ের সাথে পরিচয় হই, সৌরভের সাথে পরিচয় হই, সৌরভের সাথে কিন্তু আমি আবার এক্স ওয়াই জেড এর সাথে পরিচয় হবো, সো ক্লাস্টার হবে। এটা আমার স্ট্র্যাটেজি ছিল এবং এটা কাজে লাগছে। সো ক্লায়েন্টের সাথে খুবই ভালো রিলেশন করো, খুবই ভালো ছবি দাও এবং ইন টাইমে। আর একটা কথা মনে রেখো যে খুব আর্টিস্টিক ছবি দিতে যায় ছবি নষ্ট করো না, অথবা আর্টিস্টিক ছবি নিজের জন্য রাখো, ক্লায়েন্ট কিন্তু আর্ট বুঝে না। আমার এক ক্লায়েন্ট, আমি ছবি দেখেছি ভাই, মানে অ্যাওয়ার্ড পাই ছবি দেখে বলে এটা কি ছবি, এটা তো মানে সে আসলে ভাবতে হবে কমন পিপল কিভাবে চিন্তা করে, ফটোগ্রাফার হিসেবে কিন্তু চিন্তা করতে হবে না। যদি যেমন আমিন ভাই ছবি তুলতে গেলে আমি চিন্তা করবো যে হ্যাঁ উনি ফটোগ্রাফার, ঠিক আছে তাহলে ওনার জন্য ফটোগ্রাফি টাইপের ছবি তুলবো। বাট আমি যদি কোন একজন নর্মাল ব্রাইডগ্রুমের ছবি তুলি, একজন ডাক্তারের, একজন ব্যাংকারের, একজন বিজনেসম্যানের, সেই টাইপে তার সুন্দর ছবি, সেই টাইপে তার সুন্দর ড্রেস, সেই টাইপে সুন্দর ব্যাকগ্রাউন্ড, তো ওই জিনিসগুলো ফলো আপে রাখতে হবে। আর একটা হচ্ছে যে ডেলিভারির সময়টা একটু কমায় আইনেও, কারণ ঠান্ডা খাবার তো কেউ পছন্দ করে না। মানে ওই যে বলে না যে যখন ফুড ওয়ার্ম থাকে, হট থাকে, ইটস বেটার টু সার্ভ দ্যাট টাইম। তো ওই জিনিসটা কিন্তু একটু মেইনটেইন করতে হবে। ইউজুয়ালি কাজ করি অ্যাডোবে লাইটরুমে। ওখানে আমি ইউজুয়ালি হয়তো বা কালার নিয়ে কাজ করি, কালার ধরে ধরে কাজ করি। ব্ল্যাক এন্ড হোয়াইট যখন করি তখন ওইটা আরজিবি ধরে কাজ করি, বা কার্ভ ধরে কাজ করি। হ্যাঁ, তো ইউজুয়ালি আমি খুব একটা এডিট কিন্তু করি না। আমি যখন ছবিটা তুলি, আমি ছবি তোলার সময় পারফেক্ট এক্সপোজার, পারফেক্ট লাইট, পারফেক্ট হোয়াইট ব্যালেন্স করে কালারটা আমি ওইরকম ধরে, আমার ফ্ল্যাশিংটা আমি ওইভাবেই করি। ফ্ল্যাশের আমার যে হোয়াইট ব্যালেন্স থাকে, আবার ফ্ল্যাশের যে নিজস্ব হোয়াইট ব্যালেন্স, ফ্ল্যাশের যে আমি, কারণ এক একটা ফ্ল্যাশ কিন্তু এক একটা হোয়াইট ব্যালেন্স দেয়। আমি ডিটেলসে না বলি, কিন্তু আসিফ বলার কথা, আমি ফটিক্স ইউজ করি। তো আমার ওইটা দেখা যায় একটা একরকম হোয়াইট ব্যালেন্স। আমি চেষ্টা করি আমার ছবিগুলো এক্স্যাক্টলি, আমি খুব একটা বেশি এডিট করি না, খুবই রেয়ার আমি এডিট করি, খুবই রেয়ার আমি হয়তো ম্যানিপুলেট করি, কারণ আমি পারি না এই জিনিসটা। আমার যা ছবি দেখেন, যা ছবি দেখছেন, ট্রাস্ট মি, আমি এক্স্যাক্টলি যাই তুলি ওটাকে হালকা এডিট করে দিই। আমি ইউজুয়ালি কালারটা ন্যাচারাল রাখার চেষ্টা করি। আর একটা জিনিস খেয়াল রাখবেন এডিট করার ক্ষেত্রে, এটা আসলে ক্লায়েন্টের দিক থেকে, আল্লাহর ওয়াস্তে শাড়ির কালার যা ছিল বা ড্রেসের কালার যা ছিল, জামাইটা যা হোক হোক, মেয়ের শাড়ির কালার কিন্তু পাল্টাইবেন, তাহলে কিন্তু গেছেন। ঠিক আছে? একটা মেয়ে শাড়ি বা লেহেঙ্গা কিনে কিন্তু ১০০টা খুইটা। আপনি যদি বাজারে যান বা বসতে যান, দেখবেন যে মানে ওই যে মাথা, মানে একটা শাড়ি কিনতে গেলে ১০০টা শাড়ি দেখে। তার মানে কি বুঝেন? ওরা কালার নিয়ে কত বোঝে। এক ব্লু এর তো কয় শেড, ফিরোজা ব্লু, এই ব্লু, পিঙ্ক ব্লু, আরে বেবি পিঙ্ক, এই পিঙ্ক, সেই পিঙ্ক। তো আল্লাহর ওয়াস্তে কালার যখন কন্ট্রাস্ট করছেন বা কোন কালার ধরে যখন কাজ করছেন, অথবা রেড এর স্যাচুরেশন বাড়াচ্ছেন, বা রেড এর বা অথবা আপনি হোয়াইট বেলেন্স ঠিক করছেন, হ্যাঁ? যেটাই করছেন মেক সিওর শাড়ির কালার যেন ঠিক থাকে, অথবা যদি আপনি ম্যানিপুলেট করে কালার যদি চেঞ্জ করেন, মেক সিওর ২ টা যেন কপি থাকে। মানে একটা অরিজিনাল রাখছেন যে আপু আমি কিন্তু অরিজিনাল দিছি, সাথে একটু চেষ্টাও করছি। আর একটা জিনিস, লিপস্টিকের কালার, আল্লাহর ওয়াস্তে মেক সিওর লিপস্টিক কালার ডার্ক বা লাইট করবেন না। এটা কিন্তু খুব মানে গালি খাওয়ার জন্য খুব যথেষ্ট। মানে আমি ফেস করে করেই কিন্তু মানে আসছি। ঠিক আছে? পিছনে না বলি, আমি সামনে বলি যে সো এইসব জিনিস কিন্তু কখনো এমন খেয়াল রাখবেন। হয়তোবা আমরা খুব সুন্দর করতে যে কন্ট্রাস্ট একটু বাড়ায় দিচ্ছি, বা অথবা রেড এর স্যাচুরেশন একটু কমায় দিলাম, বা রেড এর লুমিনেন্স একটু এদিক সেদিক করলাম, রেডটা ডিপ হয়ে গেল। ভাইয়া আপনি আমার এই লিপস্টিক শেডটা চেঞ্জ করে দিলেন প্লিজ। সো আমার মনে হয় কিছু টপিকস আমি দিতে পারছি আপনাকে। শুভ খুব